আসসালামু আলাইকুম। আচ্ছা, সবাই ঠিকমতো দেখতে পাচ্ছেন? একটু কমেন্ট করো। যারা জয়েন করতেছো তারা তার নিজস্ব মেসেঞ্জার গ্রুপে লিঙ্কটা শেয়ার করো। অ্যানি সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম আপু। স্বপ্ন, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। নিকি সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম। বোর্ডটা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা? ল্যাপটপে ভাই হচ্ছে ওই করে নাও, তুমি ল্যাপটপে রোটেট করে নাও, ল্যাপটপে রোটেট করার সুযোগ আছে। আজকে খুবই 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 ইম্পর্টেন্ট একটা ক্লাস নিব বোটানির, যে কারণে আমি চাই যে ইচ অ্যান্ড এভরি পার্সন লাস্ট টাইম পর্যন্ত প্রেজেন্ট থাকো। আমি অনেক কোচিং এর ভিডিও ক্লাসের অভিজ্ঞতা শেয়ার করলাম, লাস্ট 2 দিন অনেক কোচিং এর কথা হলো। সবার সেম প্রবলেম, সবাই বলছে যে ভিডিও 40 মিনিট চললে 2-4 মিনিট ব্লার হয়, 2-1 মিনিট ইস্যু ক্রিয়েট হয়, এটা নর্মাল নাকি? তাই হচ্ছে তোমরা কেউ কষ্ট পাবা না, যে হচ্ছে মাঝে মাঝে একটু আধটু ব্লাড ট্লার হইতে পারে, বুঝছো না? আমি গরিব মানুষ তো পারি আসলে। তো যাই হোক, অসুস্থ আমি একটু, এই কারণে হচ্ছে গলা ভাঙা, যে পাল্লা করবো। তারপরে তোমার হচ্ছে থেকে আর কি, লাইভে থেকো, ব্লাড ট্লার 2-1 মিনিট হলেও কনসেন্ট্রেশন ধরে রেখো, ঠিক আছে? পারবো আমরা সবাই ইনশাল্লাহ। ওকে, ক্লিয়ার আছে? ক্লিয়ার বলছে অনেকে। একটু পরে শুরু হবে ভাইয়া ব্লার, ভাইয়া আপনি ব্লার, ভাইয়া ক্যামেরা ব্লার। সব ডাক ডাক দাও, গ্রুপ গুলা দিয়ে দাও, গ্রুপ লিঙ্ক গুলা দিয়ে দাও। আমি বেশিক্ষণ পড়াবো না আজকে ইনশাআল্লাহ, কারণ হচ্ছে শ্যাম ভাই আজকে আজকে আমি, আর হচ্ছে আগামী দিন শ্যাম ভাই। আজকে কালকে 2 দিন আমাদের ক্লাস আছে, সো ওভারলোড দিব না, যেটুকু প্রয়োজন একটা ইম্পর্টেন্ট অর্থ পড়াই দিব। কথা কাটা কাটা আসতেছে, তো বিপদ ভাইয়া। কাটা না না না, আমি তো কাটে কাটে কথা বলতেছি না, আমি একদম পুরাটা কথা বলতেছি, সব বলতেছি। কথা কেটে কেটে আসতেছে, কেটে কেটে যাচ্ছে ভাই, সাউন্ডে প্রবলেম। ওকে, দাঁড়াও দাঁড়াও, একটু ওয়েট করো, আমি ম্যানেজ করছি। সবাই লাইভে থাকো। সাউন্ড ক্লিয়ার না, কথা কেটে যাচ্ছে। আচ্ছা, দেখো তো সাউন্ড ইস্যুটা এবার চেক করো প্লিজ। সাউন্ডটা এবার চেক করো, ভিডিও ক্লিয়ার, সাউন্ড প্রবলেম। দেখো তো এখন কি অবস্থা, ভয়েস চেক করো, ভয়েস চেক করো, ভয়েসটা চেক করো ফার্স্ট। কথা বেঁধে যাচ্ছে, না না, এটা তো আনকমন প্রবলেম, জীবনেও দেখিনি এরকম প্রবলেম। কথা কেটে আসতেছে, তো নতুন প্রবলেম। এখন কাটে, এখন কাটতেছে, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ওকে, দেখি, চলে আসি। আই হোপ তোমরা আমাকে সবাই দেখতে পাচ্ছ। সাধারণ আমি কি ক্যামেরায় আছি পুরোটা? ওকে, শুরু করি আমরা আজকে। ওকে, বোটানি 11 পড়বো আমরা এখন, বোটানি 11 দিয়ে শুরু করি। তো দেখো, আমি হচ্ছে একদম বেসিক জায়গাগুলা
যেটুকু তোমার দরকার, বইতে দাগাই দিচ্ছি সব, মানে বটানি 11 যা যা লাগবে পরীক্ষার জন্য সবটুকু বইতে দেওয়া আছে। আমি তোমার জন্য কতটুকু লাগবে এখন পরীক্ষার জন্য বা কোন জায়গাগুলো নাই হলেই নয় ওইটুকু পড়াই দিব, ঠিক আছে? খেয়াল করো, বোটানি 1-এ শুরুতেই আমরা পড়বো বায়োটেকনোলজি। এই বায়োটেকনোলজি শব্দটা প্রবর্তন করছে কার্ল এরেকি। তাহলে বায়োটেকনোলজি শব্দটা প্রবর্তন করছে কার্ল এরেকি 1919 সালে। সাল দেখো 1919। তাহলে হচ্ছে বলো বায়োটেকনোলজি শব্দটা প্রবর্তন করছে কে? কার্ল এরেকি। কত সালে? 1919 সালে, ঠিক আছে? তাহলে 1919 সালে কার্ল এরেকি বায়োটেকনোলজি শব্দটা প্রবর্তন করছে। এটা নিয়ে শিখলাম। দই তৈরি একটা সহজ জীব প্রযুক্তি, বই এই লাইনটা দেখবা যে দই তৈরি একটা সহজ জীব প্রযুক্তি। কোশ্চেন আমার নিচের কোনটা জীব প্রযুক্তি যদি হয় তাহলে দই তৈরি অপশনে থাকতে পারে, তুমি উত্তর দিয়ে দিবা। দই তৈরি কেন হলো বলো তো? কারণ প্রাচীনকাল থেকেই মানুষের দুধের উপর একটা আকর্ষণ ছিল, মানে গরুর দুধ বলো আর কিছু না, ছাগলের দুধ বলো, তো এই আকর্ষণ থেকেই আলটিমেটলি হচ্ছে দুধ থেকে মানুষ কি বানায় ফেলছে? দুধ ঘন করতে করতে দই হয়ে গেছে। এখন 3 প্রকারের আসলে বায়োটেকনোলজি আছে, ব্লু বায়োটেকনোলজি, গ্রিন বায়োটেকনোলজি, রেড অ্যান্ড হোয়াইট। একটা হচ্ছে ব্লু, আরেকটা আছে গ্রিন, আরেকটা আছে রেড অ্যান্ড হোয়াইট। তো শোনো, সেন্ট মার্টিনে যে আমি নীল পানিতে অনেক সাঁতার কাটছি, ফুটবল নিয়ে, বাস্কেটবল নিয়ে, কত বল নিয়ে ঘুরলাম, কত বল দেখলাম। তো ওই যে নীল পানিতে ঘুরছি না, ওই কারণে ব্লু হচ্ছে সামুদ্রিক প্রয়োগ। তাহলে সামুদ্রিক প্রয়োগে কোন বায়োটেকনোলজি? ব্লু। গ্রিন মানে হচ্ছে গাছপালা, সবুজ, তাহলে কৃষিক্ষেত্রে হচ্ছে সবুজ। রেড হচ্ছে রক্তের কালার কি? রেড। আর অ্যাপ্রন পরি না আমি, অ্যাপ্রনের কালার সাদা, তাহলে রেড অ্যান্ড হোয়াইট, এটা চিকিৎসা ক্ষেত্রে। তাহলে ব্লু, গ্রিন, রেড অ্যান্ড হোয়াইট। ব্লু হচ্ছে সামুদ্রিক প্রয়োগ, গ্রিন হচ্ছে কৃষিক্ষেত্রে, রেড অ্যান্ড হোয়াইট হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে। ব্লু হচ্ছে সামুদ্রিক, গ্রিন কৃষিক্ষেত্রে, রেড অ্যান্ড হোয়াইট চিকিৎসা ক্ষেত্রে। ঠিক আছে, সবাই আমরা পারবো। আমাকে বলে দাও সবাই যে হচ্ছে বায়োটেকনোলজি শব্দটা কে প্রবর্তন করছে? ভাইয়া ব্লার শুরু হয়েছে নাকি? নো 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 নো, এখনো ভাইয়া ব্লার শুরু হয়নি, আর একটু পর হবে। বায়োটেকনোলজি শব্দটা কে প্রবর্তন করছে একটু সবাই কমেন্ট করবা। তাহলে বায়োটেকনোলজি কয় প্রকার আছে? 3 প্রকার, ব্লু, গ্রিন, রেড অ্যান্ড হোয়াইট। ব্লুতে হচ্ছে জলীয় সামুদ্রিক, গ্রিন হচ্ছে কৃষিক্ষেত্রে, রেড অ্যান্ড হোয়াইট হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে। এটা মনে রাখতে হবে। এরপর খেয়াল করো, টিস্যু কালচার নিয়ে আমরা পড়াশোনা করব। সকল কমেন্টগুলো পড়বা। ক্লিয়ার ভাইয়া? আরে ক্লিয়ার দিয়ে আমি কি করবো? আগে কমেন্ট কোশ্চেন করছি, সেই কোশ্চেনের উত্তর দিই। কোশ্চেনের উত্তর তো ক্লিয়ার না। সাহেব রাতুল কমেন্ট করছে কালে দেখি। আচ্ছা, তার মানে সবাই ওই কমেন্ট ডাউন করবে, দেখে দেখি। সুমাইয়া খান করছে কালে দেখি। আচ্ছা, খেয়াল করো, টিস্যু কালচার, এই টিস্যু কালচারের জনক হচ্ছে হ্যাবার্টল্যান্ড। টিস্যু কালচারের জনক হচ্ছে হ্যাবার্টল্যান্ড। টিস্যু কালচারের জনক হ্যাবার্টল্যান্ড। আর টটি পটেন্সি বলে একটা কথা আছে, এটা আবিষ্কার করছে মর্গান। টটি পটেন্সি কি জানো? একটা উদ্ভিদ, একটা ছোট্ট উদ্ভিদ, একটু একটা কোষ, একটা ছোট্ট কোষ। সবাই তো শুরু হয়েছিল ছোট্ট কোষ থেকে, শুক্রাণু ডিম্বাণু থেকে, ছোট্ট কোষ। এই ছোট্ট কোষ থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ বানায় ফেলছি। একটা ছোট্ট কোষ থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ বানায় ফেললে সেটাকেই বলে টটি পটেন্সি। দেখো, তুমি, আমি, আমরা সবাই শুরু হয়েছিলাম ছোট্ট কোষ থেকে, প্রত্যেকে এখন একটা উদ্ভিদ। এই ক্ষমতাকে বলে কি বললাম? টটি পটেন্সি। আবিষ্কার করছে মর্গান। টটি পটেন্সি আবিষ্কার করছে মর্গান। টিস্যু কালচারের জনক হ্যাবার্টল্যান্ড। একটু আগে পড়ে এসেছি বায়োটেকনোলজি আবিষ্কার করছে কার্ল এরেকি। বায়োটেকনোলজি আবিষ্কার করছে কার্ল এরেকি, টটি পটেন্সি মর্গান, আর হ্যাবার্টল্যান্ড হচ্ছে টিস্যু কালচারের জনক। আমরা এই কথাগুলো মনে রাখতে পারবো সবাই ইনশাআল্লাহ।
হ্যাবার্ট ল্যান্ড, ল্যান্ড মানে জমি, অনেক জমি ছিল তাই উনি টিস্যু কালচার করে বেড়াতো, জমিতে অনেক চাষাবাদ করতো। টটিপটেন্সি মর্গান মরে গেছে, মরে গেছে, এখন কি করতে হবে, আমার নতুন করে বানাইতে হবে, নতুন করে বানানোর ক্ষমতাকেই বলে টটিপটেন্সি। মরে গেলে নতুন করে বানাবো, তাই মর্গান। এবার সে হ্যাবার্ট ল্যান্ড, অনেক ল্যান্ড ছিল তাই সে টিস্যু কালচারের জনক। কথাগুলো মাথায় ধরে রেখো, খুব 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 ইম্পর্ট্যান্ট জায়গা। মেরিস্টেম কালচার বলে একটা কালচার আছে, মেরিস্টেম কালচার, কথাগুলো শুনিও। মেরিস্টেম কালচার, ভাইয়া খেয়াল করো, একটা উদ্ভিদের একদম অগ্রভাগের যে কোষ থাকে, অগ্রভাগের যে কোষ থাকে তাকে বলে মেরিস্টেম। একদম অগ্রভাগের যে কোষ থাকে তাকে বলে মেরিস্টেম। আর এই মেরিস্টেম কালচার যদি আমি করি, এটা তো কেবল তৈরি হয়েছে তাই না, একদম বাচ্চা, এর কি গায়ে রোগ ঢোকার সুযোগ পাইছে না। তাই মেরিস্টেম কালচার করে আমি পেতে পারি রোগমুক্ত উদ্ভিদ। মেরিস্টেম কালচার করে কি পেতে পারি, রোগমুক্ত উদ্ভিদ। মেরিস্টেম কালচার করে পেতে পারি রোগমুক্ত উদ্ভিদ। অ্যাট দ্য সেম টাইম পরাগধানী কালচার, ভাইয়া পরাগধানী বলো বা পরাগরেণু বলো, এটা কেমন হয়, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? যেহেতু এটা গ্যামেট তাই অবশ্যই এটা কি হবে, হ্যাপ্লয়েড। পরাগধানী বা পরাগরেণু দুইজনই নিজে হ্যাপ্লয়েড, তাহলে এদের কালচার করে তৈরি করা উদ্ভিদ কেমন হবে, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? অবশ্যই হ্যাপ্লয়েড। এই দুটা খুব নামকরা কোশ্চেন রয়েছে। রোগমুক্ত চারা উৎপাদনে কোন কালচার ইউজ করা হয়, মেরিস্টেম কালচার। আমি যে বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিই, ও বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে এটা, ওই বিকালে জগন্নাথে পরীক্ষা ছিল, জগন্নাথে ওই একই কোশ্চেন আসে যে রোগমুক্ত চারা উৎপাদনের জন্য কোন কালচার করা হয়, উত্তর দিছিলাম মেরিস্টেম কালচার। আর পরাগধানী বা পরাগরেণু কালচার করে কেমন উদ্ভিদ পাই, হ্যাপ্লয়েড উদ্ভিদ। টিস্যু কালচারের জনক বলছে হ্যাবার্ট ল্যান্ডকে, টটিপটেন্সি আবিষ্কার করছে মর্গান। আমরা কেউ ভুল করব না। তাহলে আমাকে বলে ফেলো যে হচ্ছে রোগমুক্ত চারা উৎপাদনের জন্য কোন কালচার করবা। খুব সহজ কোশ্চেন, সবাই লিখো যাতে এটা ভুল না হয়। রোগমুক্ত চারা উৎপাদনের জন্য কোন কালচার করব। ভাইয়া ব্লার শুরু হয়েছে, এখনো শুরু হয়নি, শিট। এটা সবাই কমেন্ট করবে ভাইয়া ব্লার, আর আমি যে মজা নিব, ভাইয়া ব্লার ভাইয়া ব্লার। তো চলে আসি, আমরা হচ্ছে বেজাল মিডিয়াম নিয়ে পড়াশোনা করবো, তার আগে টিস্যু কালচার শুরু করি চলো। ভাইয়া টিস্যু কালচার করাটা আসলে জীবনে অনেক কষ্টের বিষয়। সদর কে ফোন দিচ্ছেন, ফোন রিসিভ করো, রিসিভ করো। তো টিস্যু কালচার নিয়ে যেটা বলতেছিলাম, টিস্যু কালচার করার জন্য একটা জীবনে অনেক বড় শিক্ষা দরকার। তো আমার একটা হচ্ছে প্রেম ছিল, ভালোবাসা ছিল। ভালোবাসার মেয়েটার নাম তো আচ্ছা, মেয়েটার নামই তো বলতে হবে। মেয়েটা আমাকে সবসময় কলম গিফট করতো, কলম বলতো এই কলমটা তোমার, আমার কলম তোমার। আমাকে কলম দিত, আমি কলম নিতাম। ওর প্রতি একটা ভালোবাসা ক্রিয়েট হয়েছিল। তো একদিনও আমাকে ছেড়ে চলে গেছে, ব্রেকআপ করে চলে গেছে, অন্য কারোর সঙ্গে ঘর বাঁধছে। কোশ্চেন কার সাথে, আমার এক্সকে কে নিয়ে গেল, শিয়াব ভাই। তো সে আমার এক্সকে যখন নিয়ে গেল, না আমি তো এক্সকে ছাড়া বাঁচবো না, আমার একটা এক্সের মতো কাউকে দরকার। তখন আমি এক্সের বডি থেকে একটা কোষ নিয়ে আসলাম, একটা কোষ এনে ঠিক করলাম এটার কালচার করবো, কালচার করে বড় আরেকটা এক্স বানাবো। তাই এক্সের কালচার করব বলে টিস্যু কালচারের জন্য যে টিস্যুকে আমি সংগ্রহ করি তার নাম এক্সপ্লান্ট। এক্সপ্লান্ট, পৃথিবীতে সব থেকে বেশি এক্সপ্লান্ট আছে কার, মইনুল ভাই। আর মইনুল ভাই সর্বোচ্চ পরিমাণ এক্সধারী। তো চলে আসি, বলে কি বললাম, এক্সপ্লান্ট। তাহলে হোয়াট ইজ এক্সপ্লান্ট? এক্সপ্লান্ট হচ্ছে টিস্যু কালচার করার জন্য যে টিস্যুকে আমরা সংগ্রহ করি তাকে বলে এক্সপ্লান্ট। টিস্যু কালচারের জন্য সংগৃহীত টিস্যুকে বলে এক্সপ্লান্ট। এখন ভাইয়া ব্লার, এখনো ব্লার না? কে বলছে এটা? এই যে এরা হচ্ছে আসলে গরিব। আমি কি ছেঁকা খেতে পারি? আমি টিস্যু কালচার করে এখনই একটা এক্স বানায় ফেলবো। এই যে এক্সপ্লান্ট যারা আনছি, ওরা আমার যা খাওয়াইতে হবে সেগুলো আমি দিব কোথায়, আবাদ মাধ্যমে দিব। কই দিব? আবাদ মাধ্যমে। খেয়াল করো, আবাদ মাধ্যমে সুক্রোজ দিব 2 থেকে 4%। আবাদ মাধ্যমে সুক্রোজ দিব 2 থেকে 4%। মাধ্যমকে ঘন করতে হলে এগার দিব।
তাহলে মাধ্যমকে ঘন করব কি দিয়ে? এগার 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 দিয়ে ঘন করব। 2 থেকে 4% কি অ্যাপ্লাই করব? সুক্রোজ অ্যাপ্লাই করব। একটা হরমোন দিব, ফাইটো হরমোন। তাহলে কোন হরমোন দিব? ফাইটো হরমোন। ঘন করব কি দিয়ে? এগার এগার দিয়ে। সুক্রোজ দিব কত পার্সেন্ট? 2 থেকে 4%। 2 থেকে 4%। তাহলে ফাইটো হরমোন দিছি, সুক্রোজ দিছি 2 থেকে 4%, এগার এগার দিছি, আর ভিটামিন দিতে হবে। যদি স্পেসিফিক কেউ জিজ্ঞেস করে কোন ভিটামিন, বলবা ভিটামিন সি। কোন ভিটামিন বলবা? ভিটামিন সি। হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদনের জন্য কোন কালচার করবা? হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদনের জন্য কোন কালচার করবা? সবাই কমেন্ট করো তো। তাহলে বেজার মিডিয়ামে সুক্রোজ কতটুকু ইউজ করছি? 2 থেকে 4%। ঘন করার জন্য কি দিছি? এগার এগার। ঘন করার জন্য দিছি এগার এগার। হরমোন হিসাবে ইউজ করছি ফাইটো হরমোন আর ভিটামিন সি। আজকে আমি সব কমেন্ট পড়ে সবগুলাই পিটাবো, যেগুলো আমার নিয়ে নেগেটিভ নেগেটিভ কমেন্ট করবে। গরিব আমার এক্স থাকতে পারে না, সবাই আমাকে কষ্ট দেয়। চলে আসি, সুক্রোজ কত? 2 থেকে 4। ঘন করার জন্য কি দিব? এগার এগার। ফাইটো হরমোন আর ভিটামিন সি। ঠিক আছে, খেয়াল করো। টিস্যু কালচারের জন্য সংগৃহীত টিস্যুকে কি বলছিলাম? এক্সপ্লান্ট। তারপর আমি আবাদ মাধ্যম তৈরি করছি, আবাদ মাধ্যমে এগুলা দিয়ে দিচ্ছি। আবাদ মাধ্যম রেডি। হঠাৎ করে আবাদ মাধ্যমের কাছে একদিন তানভীর হাত জয় ভাই গেল। জয় ভাই কিসের বাহক? এইচআইভির বাহক। আমার সবগুলা গাছের এইচআইভি হয়ে গেল। আমার এক্সের যদি এইচআইভি হয়, আমিও তো এইচআইভি হয়ে যাবে, ঠিক কি না? বলো ঠিক। তো আমি এই কারণে রোগ মুক্ত করার ব্যবস্থা করলাম, যে না, আমার আবাদ মাধ্যম কেমন হবে? রোগ মুক্ত হবে। তো এই রোগ মুক্ত আবাদ মাধ্যম করতে হলে আবাদ মাধ্যমকে একটা যন্ত্রের মধ্যে দিতে হবে। এই যন্ত্রের নামই হচ্ছে অটোক্লেভ যন্ত্র। তাহলে রোগ মুক্ত করার জন্য কোন মাধ্যমে দিব? আবাদ মাধ্যম। আবাদ মাধ্যমের যন্ত্রের নাম কি বললাম? অটোক্লেভ যন্ত্র। অটোক্লেভ যন্ত্রের তাপমাত্রা 121 ডিগ্রি সেলসিয়াস, চাপ আছে 15 পাউন্ড, আর সময় আছে 20 মিনিট। তাহলে তাপমাত্রা কত? 121 ডিগ্রি সেলসিয়াস, চাপ আছে 15 পাউন্ড, সময় হচ্ছে 20 মিনিট। চাপ 15, চাপের লাস্টে কেমনে মনে রাখবো দেখবো। চাপ, এই দেখো, চাপের লাস্টে আছে পতে 15, সময়ের শুরুতে সময় 20 বানান দেখো, 20 সময়, চাপের 15 প, তাহলে চাপ 15 সময় 20। চাপ 15 সময় 20। রোগমুক্ত চারা উৎপাদনের জন্য কোন যন্ত্র? অটোক্লেভ যন্ত্র। তাপমাত্রা কত? 121, চাপ 15 পাউন্ড, সময় 20 মিনিট। আবাদ মাধ্যমের জন্য সুক্রোজ কত পার্সেন্ট? 2 থেকে 4%। ঘন করছে কে? এগার এগার। কোন হরমোন আছে? ফাইটো হরমোন। কোন ভিটামিন আছে? ভিটামিন সি। মাধ্যমকে টিস্যু কালচার করার জন্য আমি কি নিয়েছিলাম? এক্সপ্লান্ট নিয়েছিলাম। এক্সপ্লান্ট। টটিপটেন্সি আবিষ্কার করছে কে? একটু কমেন্ট করে আমাকে জানাও তো সবাই আমাকে জানাও টটিপটেন্সি কে আবিষ্কার করছে। আর আছে এই যে অটোক্লেভ যন্ত্র দিয়ে তো একদম জীবাণুমুক্ত করে দিলাম। তাহলে জয় ভাইয়ের কি আর এইচআইভি আছে? নাই, কারণ ওনারে আমি 121 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দিয়ে চালাই দিছি, 20 মিনিট ছিল ওর মধ্যে, আর চাপ দিছি 15 পাউন্ড। জয় ভাই আমি চাপ দিছি মানে যন্ত্র চাপ দিছি আমি। রিল্যাক্স। তো খেয়াল করো, এরপরে আছে কি সৃষ্টি বললাম? ক্যালাস সৃষ্টি। ক্যালাস সৃষ্টিতে 3টা কথা মনে রাখতে হবে। 17 থেকে 20 দিবা তাপমাত্রা, আলো দিবা 3000 থেকে 5000 লাক্স। আমি যেখানে লিখতেছি দেখা যাচ্ছে সজল? ওকে, এবার ওকে, তাহলে আমি মুছি, সমস্যা। 17 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস ক্যালাস সৃষ্টির তাপমাত্রা বললাম কত? 17 থেকে 20। আলো বলছি কত? 3000 থেকে 5000 লাক্স। তাপমাত্রা আছে 17 থেকে 20, আলো বললাম 3000 থেকে 5000 লাক্স। 3000 থেকে 5000 লাক্স। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আর্দ্রতা হচ্ছে 70 থেকে 75%। তাহলে আর্দ্রতা 70 থেকে 75, আলো 3000 থেকে 5000 লাক্স, তাপমাত্রা 17 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস। এটা ক্যালাস সৃষ্টির তাপমাত্রা। ক্যালাস সৃষ্টির তাপমাত্রাকে কি বললাম? 17 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, 3000 থেকে 5000 লাক্স, 70 থেকে 75% আর্দ্রতা। ঘন করার জন্য ইউজ করা হয় এগার এগার। বৃদ্ধি হরমোনের নাম ফাইটো হরমোন। ভিটামিন দিচ্ছি ভিটামিন সি। সবাই ঠান্ডা মাথায় একটু খেয়াল করি। অটোক্লেভের তাপমাত্রা বলছি 121, 20 মিনিট। সবার পারতে হবে এই জায়গাটা, সবার সবার সবার।
সবাই আমার শুরুতে একটা জিনিস কমেন্ট করে দেখাও, জানাও যে অটোক্লেভ যন্ত্রের তাপমাত্রা কত। অটোক্লেভ যন্ত্রের তাপমাত্রা সবাই কমেন্ট করে জানাও, আমি একটু কমেন্ট করতে আসি। জয় ভাইকে সিদ্ধ করে ভালো করছেন, ধন্যবাদ। কমেন্ট আগে এসে প্রশ্ন পরে শুনি। তোমাদের সাবান ছিল ভাইয়া, কিছু করার নেই আসলে। 121, এই তো সবাই কমেন্ট করা শুরু করছে। 121°F, ভেরি গুড। 121°F হবে উত্তর। তোমরা সুপার পারো। এই তো তাইমি সিদ্দিকী অনেক সুন্দর একটা কমেন্ট করছে, লিখছে 121°C। এটা খুব ইম্পর্টেন্ট, একক লিখবা সবাই, একক সহ পড়বা। জুলি কমেন্ট করছে, ভেরি গুড। 121। আবদুল্লাহ জুবাইর ঠিক মতো লিখছে। সুজয় মন্ডল অভি, ধন্যবাদ ভাইয়া। তাওহিদা খাতুন, নাজিয়া নুসরাত প্রমি ঠিক মতো লিখছে দেখছি। সুরাইয়া রহমান জেসি ঠিক মতো লিখছে। রাজিয়া সুলতানা ঋতু, ধন্যবাদ আপু। অ্যালিশা স্নেহা তোবা, সবাই চেষ্টা করছে। আর ইকবাল রাজনের কমেন্ট দেখতে পাচ্ছি। হাফিজা রহমান কমেন্ট করছে। জান্নাতুল মৃত্তিকা ঠিক মতো লিখছে। ফারিহা আফরিন ঠিক মতো লিখছে। আর এস সুখী ঠিক মতো লিখছে, ভেরি গুড। আরেকটা কমেন্ট করে দাও আমাকে, যে আরেকটা কমেন্ট আমাকে করে দাও সবাই। লাস্ট অ্যান্সার যে সুক্রোজের ক্ষেত্রে হচ্ছে বেজাল মিডিয়ামে সুক্রোজ কত পার্সেন্ট দিব, বেজাল মিডিয়ামে সুক্রোজ কত পার্সেন্ট দিব। ফাহিমের কমেন্ট আছে, সাকিবের কমেন্ট আছে, আরফার কমেন্ট দেখছি, নাজিয়া, শামিম, প্রীতু, প্রত্যেকে কমেন্ট করছি ইনশাল্লাহ। তো সবাই এটা কমেন্ট করো যে হচ্ছে সুক্রোজ, বেজাল মিডিয়ামে সুক্রোজ কত পার্সেন্ট, এটা লিখে সবাই আমাকে জানাও। তাহলে এই পর্যন্ত আমরা পারলাম। আমরা হচ্ছে টিস্যু কালচার কীভাবে করবো এটা পড়ে ফেললাম। এখন আমরা চলে যাই, আমরা কিছু ট্রান্সজেনিক উদ্ভিদের নাম পড়ে আসি। ট্রান্সজেনিক উদ্ভিদ আছে 6টা। ত দিয়ে 2টা, তুলা, তামাক। এই ত এর 2টা খুব ইম্পর্টেন্ট। এটা শিহাব ভাইয়ের ওই আমার যে এক্সট্রা নিয়ে গেছে তার 2টা তুলা আছে, আর শিহাব ভাই তামাক খায়। তুলা, তামাক। সয়াবিন তেল ইউজ করে, সয়াবিন তেল ওই করার সময় সয়াবিন তেল ইউজ করে লুব্রিকেন্ট হিসাবে। স্বর্ণ ধান, ওনার বউয়ের স্বর্ণ ধান আছে, স্বর্ণ আছে ওনার বউয়ের, আর ধান আছে শিহাব ভাই। তাহলে তুলা, তামাক, সয়াবিন, স্বর্ণ ধান, আলু, টমেটো। 6টা পড়ালাম ট্রান্সজেনিক উদ্ভিদের নাম। এই 6টা ট্রান্সজেনিক উদ্ভিদের নাম বলে ফেলো। তামাক, তুলা, তামাক, সয়াবিন, স্বর্ণধান, আলু, টমেটো। তুলা, তামাক, সয়াবিন, স্বর্ণধান, আলু, টমেটো। তাহলে এগুলো হচ্ছে কি উদ্ভিদ বললাম? ট্রান্সজেনিক উদ্ভিদ। 6টা ট্রান্সজেনিক উদ্ভিদের নাম পড়েছি, সবাই মুখস্থ করে ফেলো। তুলা, তামাক, সয়াবিন, স্বর্ণধান, আলু, টমেটো। এবার মুখস্থ করবা। তামাক, তুলা। সয়াবিন, স্বর্ণধান, আলু, টমেটো। আমি জানি আমার সব ভাই বোনের মুখস্থ হয়ে গেছে। একবারে লিখে দাও তো, কিচ্ছু না বুঝে লিখে দাও, 6টাই লিখে দাও। কি কি লিখছি বলছি, কি আছে স্বর্ণধান, কি আছে ট্রান্সজেনিক উদ্ভিদ, নামগুলো লিখো, ঠিক আছে? সজল নতুন মার্কার দাও কয়েকটা। সাইব্রিড, কি লিখছি আমি? সাইব্রিড। সাইটোপ্লাজমের মিলনে হাইব্রিড প্রজাতি তৈরি করলে তাকে আমি বলি সাইব্রিড। এই সাইব্রিডের উদাহরণ আছে 2টা, বইতে আছে 1টা, সবাই অতিরিক্ত মনে রাখবা 1টা। আমরা সারা জীবন পড়ে আসছি আলু প্লাস টমেটো ইকুয়াল টু পমাটো। নামটা হচ্ছে এভাবে, দেখো, পটেটো প্লাস টমেটো। এবার ঠিক আছে না? পমাটো এবার মিলতেছে, এটা ইম্পর্টেন্ট। এই তো যারা কমেন্ট করতেছে ধন্যবাদ। আমি এসে আবার পড়বো, আবার নামগুলো চিনে রাখবো। আর যারা কমেন্ট করতেছে না এদেরও চিনে রাখবো, এদের সামনে পাইলেই দিব। এই মার্কার দিয়ে মাথায় করে একটা একটা করে আমি নতুন মারার পলিসি আবিষ্কার করছি। গ্যারান্টি হচ্ছে সবগুলার এটা দিয়ে পিটাই। ও আচ্ছা, গ্যারান্টি হচ্ছে যারা আছে তাদের জন্য একটা নোটিশ আছে। তোমাদের তো নেক্সট ক্লাস শনিবার রবিবার, তোমরা কিন্তু শনিবার পরিমাণগত রসায়নের জন্য কেমিস্ট্রি 2nd পার্ট, জিনতত্ত্ব বিবর্তনের জন্য জিওলজি, আজকে আমার 11 অধ্যায়ের জন্য বোটানি, এবং আগামীকাল শ্যাম ভাইয়ের ক্লাসের জন্য যে বই ক্লাস নেবে সেইটা, এই 4টা বই একসাথে নিয়ে আসবা। 4টা চ্যাপ্টার পড়ানো হবে, একদিনে 3 ঘন্টা ক্লাস আছে। নেক্সট দিন গ্যারান্টি আছে, কোনোভাবেই মিস দিবা না। গ্যারান্টি আছে নেক্সট দিন কোনো এক্সাম নেই, শুধু ক্লাস, টানা ক্লাস হবে 3 ঘন্টা করে পার ব্যাচ। জয় ভাই, আমি, শ্যাম ভাই, সমিত দাদা 4 জন একসাথে ক্লাস নেব, যেহেতু হচ্ছে 3 ঘন্টার ব্যাকআপ। সাইব্রিড খেয়াল করো, আলু প্লাস টমেটো ইকুয়াল টু পমাটো। তাহলে আলু আর টমেটো মিলে কি হচ্ছে?
পোমাটো, এটা একটা মনে রাখতে হবে, সবার পারতে হবে। আলু প্লাস টমেটো ইকুয়াল টু পোমাটো। আর লায়ন বা সিংহ প্লাস টাইগার ইকুয়াল টু লাইগার, এটা বইয়ের বাইরে, ঠিক আছে? তাহলে লায়ন আর টাইগারে মিলে বানাইছে লাইগার, এটা বিড়ালের মতো, বুঝছো? এত বড় কিন্তু বিড়ালের মতো। আর আলু আর টমেটো মিলে হয়েছে পোমাটো। আমি ছিলাম টাইগার, আমার বউ হচ্ছে লায়ন, তাহলে আমার বাচ্চা কাচ্চা কি হবে? লাইগার, বুঝছো? তাহলে এখন থেকে আমার মইনুল ভাই না বলে লাইগারের বাবাও বলতে পারো। সো সুইট। এটা মনে থাকলেই হবে আমাদের। তাহলে আমরা সাইব্রিড পারবো। আমরা ট্রান্সজেনিক উদ্ভিদগুলোর নাম সবাইকে কমেন্ট করতে বলছিলাম, আমি জানি সবাই কমেন্ট করছে, আমি একটু পরে চেক করবো আবার। তো এই পর্যন্ত আমরা সবাই পারি। এরপরে আমরা চলে যাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং দুইটা টার্ম আছে, জিএমও আর জিইও। জিএমও মানে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। ভাইয়া বিলার কেন বিলার হয়নি? কি বলে এরা? এ রে বাবা, এ তো কবিতা বানাই ফেলছে। মইনুল ভাইয়ের অনেকগুলো এক্স, মইনেক্স। না, খুব খারাপ। মইনুল ভাই অনেকগুলো ওয়াই আছে, জেড আছে, ডাব্লিউ আছে, এগুলো কি হবে? তো এই এক্স মানে কোন এক্স, এটা পোলা মানে বুঝতে হবে, আবার অন্য কোনো এক্স না ভাইবে বসে। এক্স মানে হচ্ছে এক্স গার্লফ্রেন্ড। মইনুল ভাই অনেকগুলো এক্স গার্লফ্রেন্ড, এটা ঠিক আছে। তোমাদের তো আমি চিনি, তোমরা তো খুব খারাপ। জিএমও, আর যদি যারা খারাপ ছিল না তাদের আমি খারাপ বানাই ফেলছি। জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। জিএমও মানে কি বললাম? জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। আর জিও মানে হচ্ছে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম। তাহলে জিএমও জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, জিও জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম। জাস্ট এই দুটো টার্ম পারতে হবে আমার, যে জিএমও মানে কি, জিইও মানে কি। এটা যদি আমি পারি, এরপরে আমার লাগবে যে এইসব করতে কি লাগে? প্লাজমিড লাগে। কি লাগে বললাম? প্লাজমিড লাগে, প্লাজমিড। আচ্ছা, এটা বলো তো যে হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেনই ধরি, যেটা পরীক্ষা আসার মতো। ক্যালাস সৃষ্টির সময় তাপমাত্রা কত দেখছি? 120, 121, 122 নাকি 123? ক্যালাস সৃষ্টির সময় তাপমাত্রা কত ছিল? 120, 121, 122, 123। প্লাজমিডে চলে আসি। প্লাজমিড হচ্ছে বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ। প্লাজমিড কি বললাম? বৃত্তাকার দ্বিসূত্রক। 121, ইসরাত 121, মির্জা সাইফুর রহমান 17 থেকে 20, এম কে শোয়েব 121। তোমাদের যারা 121 কমেন্ট করতেছো তোমাদের প্রত্যেকেরই হইছে, কিন্তু ভুল হইছে। সুমাইয়া সামিনা 17 থেকে 20, জান্নাতুল ফেরদৌস সাদিয়া 17 থেকে 20। কই কই কই, আমি 121 দেখবো না। না না, সব 17 থেকে 20 টিস চলবে না। 121 কই? আমি 121 আলাদা দেখতে চাই। এই 121 কই? সাইফরাতুলেরা এসব ভুলভাল লিখতেছে কেন? 17 থেকে 20 কেন লিখে? ওকে, তাহলে ক্যালাসিস তাপমাত্রা হচ্ছে 17 থেকে 20, ঠিক আছে? এটা কিন্তু 121 না, আমরা কেউ ভুল করবো না। খেয়াল করো, প্লাজমিড কি? বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ অণু, কাটতে লাগে রেস্ট্রিকশন এনজাইম, আর জোড়া লাগাতে লাগে লাইগেজ এনজাইম। তাহলে প্লাজমিডকে কাটি কি দিয়ে? রেস্ট্রিকশন দিয়ে। জোড়া লাগায় কি দিয়ে? লাইগেজ দিয়ে। প্লাজমিড নিয়ে কি কি মনে রাখা লাগবে দেখো। এর সংখ্যা আছে 1 থেকে 1000। প্লাজমিডের সংখ্যা কত বললাম? 1 থেকে 1000। ভর হচ্ছে 10⁶ থেকে 200 ইন্টু 10⁶। মুখস্থ করো। সংখ্যা কত বললাম প্লাজমিডের? 1 থেকে 1000। ভর বলছি 10⁶ থেকে 200 ইন্টু 10⁶। আবার বলি 10⁶ থেকে 200 ইন্টু 10⁶। এটা বৃত্তাকার ডিএনএ, অল্প সংখ্যক জিন ধারণ করে। তাহলে এটা বৃত্তাকার ডিএনএ, অল্প সংখ্যক জিন ধারণ করে। 10⁶ থেকে 200 ইন্টু 10⁶, 1 থেকে 1000। প্লাজমিডের সংখ্যা বলছি 1 থেকে 1000। এটা বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ অণু, বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ অণু, ঠিক আছে? ভাই আমি গতদিন সবাইকে বলতেছিলাম ভাইয়া যে অনেকে আমাদের আত্মবিশ্বাস কম, এই আত্মবিশ্বাসটা যেন কারো কম না থাকে ভাইয়া। তোমার উপর অন্যরা ভরসা রাখছে, অন্যরা ভরসা রাখছে বলেই তুমি আজকে মেডিকেল ভর্তি কোচিং করতেছো। তো অন্যরা তোমার উপর যে ভরসাটা রাখছে, তুমি নিজের উপর কেন এই ভরসাটা রাখবা না? আচ্ছা, আমি আজকে চশমা ছাড়া পড়াচ্ছি, ও সেটা মানে তো গরিব গরিব লাগতেছে, চশমা পড়ি না,
এই তো এই কারণে আমার কাছে পুরো পৃথিবী ব্লার লাগতেছে। কি বলি, এরা ভাইয়া ব্লার কেন বলে না? তাহলে প্লাজমা হচ্ছে বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ অণু। সংখ্যায় কত বলছি? 1 থেকে 1000। ভর বলছি 10⁶ থেকে 200 × 10⁶, এবং এটা অল্প সংখ্যক জিন ধারণ করে। কেমন জিন ধারণ করে বলছি? অল্প সংখ্যক জিন ধারণ করে। প্লাজমিড পরীক্ষায় আসবে আসবে আসবে। কাটতে লাগে রেস্ট্রিকশন এনজাইম, আর জোড়া লাগাতে লাগে লাইগেজ এনজাইম। কাটতে লাগে রেস্ট্রিকশন, জোড়া লাগাতে লাগে লাইগেজ। কাটতে রেস্ট্রিকশন, জোড়া লাগাতে লাইগেজ। আলু আর টমেটো মিলে কি তৈরি হয়েছে এটা একটু কমেন্ট করে আমাকে জানাও তো। আলু আর টমেটো মিলে কি তৈরি হয়েছে কমেন্ট করে আমাকে একটু জানাও। চশমা অন টু সুইচ স্মার্ট। ওকে, আমি সবার কমেন্ট পড়ছি। অ্যানি কমেন্ট করলো দেখলাম, আলফির কমেন্ট আসছে। ওকে, সাইফুল কমেন্ট করছে, শোয়েব কমেন্ট করছে, আব্দুল্লাহ জুবাইর, জুথিকা। আমি আজকে ক্লাসে সব থেকে ইম্পর্টেন্ট জায়গাগুলো পড়াবো, একদম সব থেকে ইম্পর্টেন্ট। পরীক্ষাতে আসবে, এর বাইরে যাবে না ইনশাল্লাহ। কোশ্চেন যা পড়াবো তাই আসবে। তাহলে প্লাজমিড কাটার জন্য কোন এনজাইম বললাম? রেস্ট্রিকশন। আর জোড়া লাগাবো কি দিয়ে? লাইগেজ। সংখ্যায় বলছি 1 থেকে 1000। ভর হচ্ছে 10⁶ থেকে 200 × 10⁶। প্লাজমিড আছে 3 প্রকার। কয় প্রকার প্লাজমিড আছে? 3 প্রকার। খেয়াল করো, এফ ড্যাশ প্লাজমিড, আর প্লাজমিড, কোল প্লাজমিড। আমার সাথে দেখে দেখে কমেন্ট বক্সে টাইপ করো, এখান থেকে দেখে দেখে টাইপ করো। এফ ড্যাশ প্লাজমিড, আর প্লাজমিড, কোল প্লাজমিড। মুখস্থ করি, এফ ড্যাশ প্লাজমিড, আর প্লাজমিড, কোল প্লাজমিড। এফ ড্যাশ প্লাজমিড, আর প্লাজমিড, কোল প্লাজমিড। এফ ড্যাশ থেকে তৈরি হয় পিলি। এফ ড্যাশ থেকে তৈরি হয় পিলি। আর প্লাজমিড ভাইয়া কি রেসিস্ট্যান্ট হয় জানো? অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স হয়। মানুষের কি রেসিস্ট্যান্স হয়? অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স হয়। তাহলে আর প্লাজমিড হচ্ছে অ্যান্টিবায়োটিক তৈরি করে, আর কোল প্লাজমিড হচ্ছে কোলিসিন তৈরি করে। তাহলে কোল প্লাজমিড হচ্ছে কোলিসিন তৈরি করে, আর হচ্ছে অ্যান্টিবায়োটিক তৈরি করে। এফ ড্যাশ হচ্ছে পিলি তৈরি করে। ভাইয়া ব্লার কই? না না না, আজকে ব্লার হচ্ছে না কেন? এখনো পাচ্ছি না কেন? আমি তো ওয়েট করতেছি, মজা নিব আজকে অনেক। তাহলে এফ ড্যাশ প্লাজমিড, আর প্লাজমিড, কোল প্লাজমিড। এখন না তোমাদের সাথে কেমন জানি একটা সক্ষতা হয়ে গেছে। অনলাইনে পড়াইতে আসলেও মনে হয় না অনলাইনে পড়াচ্ছে, কেমন জানি একটু আপন আপন ভাব চলে আসছে না? আগে যেমন ফর্মালিটিস মেনটেন করে একটা ভাবটাপ নিয়ে একটা ছিল আর কি, মানে হচ্ছে দূরত্ব ছিল, ওই দূরত্বটা কমে গেছে। এখন আমরা অনেক আপন হয়ে গেছি। দো ইট ইজ রানিং অনলাইন, স্টিল একটা টান কাজ করে। মনে হয় যে তোমরা পড়তেছো, একটা আছে, মানে হচ্ছে একটা আকর্ষণ কাজ করে। আমার তরফ থেকে এটা হয়, আমি জানি না তোমাদের ক্ষেত্রে কি হয়। তোমাদের ক্ষেত্রে এটা হয় না যে কিছু স্টুডেন্টের ক্ষেত্রে এটা হওয়া উচিত, যে মইনুল ভাইয়ের কণ্ঠ খুব নর্মাল হয়ে গেছে, ভাই ক্লাসে আসলেই এটা বলবে, এটা এরকমভাবে ঘুরায় বলবে, এবং এটাই আমি বললে মুখস্থ হয়ে যাবে। এই অ্যাটিটিউডগুলো গ্রো করায় ফেলো নিজের মধ্যে। আপন ভাবো, আপন। আমি তোমার আপন, আমি তোমার ভাই, এটা ভাবো, দেখবা পড়া অনেক ইজি হয়ে গেছে। আমরা আন্তরিক, তুমি জানো। এই আন্তরিকতাটা তোমার নিজের মধ্যে বিল্ড আপ করো, দেখো ভাইদের পড়ানো ভালো লাগবে, সবার পড়ানো ভালো লাগবে। কি কি বললাম দেখো, এফ ড্যাশ প্লাজমিড, আর প্লাজমিড, কোল প্লাজমিড। এফ ড্যাশ থেকে পিলি তৈরি হয়, আর প্লাজমিড থেকে অ্যান্টিবায়োটিক তৈরি হয়, আর কোল থেকে কোলিসিন তৈরি হয়। কোল থেকে কোলিসিন তৈরি হয়। তাহলে কয়টা প্লাজমিড আছে? 3টা। বলে ফেলো কি কি? এফ ড্যাশ, আর প্লাজমিড, কোল প্লাজমিড। প্লাজমিড হচ্ছে বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ অণু, 1 থেকে 1000, 10⁶ থেকে 200 × 10⁶, আর কাটতে লাগে রেস্ট্রিকশন, জোড়া লাগাতে লাইগেজ। আমরা ইনশাআল্লাহ এই কথাগুলো পারবো। তোমরা সবাই আমাকে কমেন্ট করে দাও, জিএমও এর পূর্ণরূপ কি? জিএমও। আমি কয়েকটা কোশ্চেন করবো, পরপর সবাই শুধু উত্তর দিবা কিছুক্ষণ, কয়েকটা কোশ্চেনের উত্তর দিয়ে, কারণ অধ্যায় 30% পড়ে ফেলছি অলরেডি। জিএমও এর পূর্ণরূপ কি? সৌহার্দ্য আমার সাথে সহমত প্রকাশ করছে, রোহান কমেন্ট করছে, আর সাদরিদার কমেন্ট দেখতে পাচ্ছি, আলফির কমেন্ট আছে। আপনি কি টাইপ ছন্দ দিবেন এটা বুঝি। জান্নাতুল ফিরদৌস সাদিয়া, ধন্যবাদ তোমাকে বোঝার জন্য। রাইসা রইস ভাইয়া বোর্ডে ভীমরুল, না না ভীমরুল আমাকে কামড়াবে না আজকে। ইস এম, জি ভাইয়া আমরা তাই ভাবি। আচ্ছা, আমাকে ভাইয়া ভাবে, ধন্যবাদ।
মির্জা সাইফুর রহমানের কমেন্ট দেখতে পাচ্ছি, সাইফ রাতুল কমেন্ট করছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম লিখে, মাইমুনা মিশুর কমেন্ট দেখতে পাচ্ছি, আমিনুর রহমান পারভেজ ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। ওকে, সবাই মন খুলে কথা বলতে পারেন, মার খাওয়ার কোনো ভয় নেই। এটা এখানে তো মার খাওয়ার ভয় নাই, সামনে পাইলে দিবনি একদম, একদম মাথাটা তো ফাটাই দেবো। তো কোথায় ছিলাম জানি, প্লাজমিড পড়ালাম। তো আমাকে আরও একটা কমেন্ট করবো বলছিলাম যে কয়েকটা কোশ্চেন উত্তর দিতে হবে। প্লাজমিডের সংখ্যা কত এটা লিখে কমেন্ট করবা, প্লাজমিডের সংখ্যা কত, আর প্লাজমিড কেমন জিন ধারণ করে। খুব বেশি, অসম্ভব বেশি, খুবই বেশি, অল্প বেশি, বেশি বেশি, কম, অল্প অল্প অল্প। কমেন্ট কর প্লাজমিড জিন ধারণ করে কি অবস্থায়, আর প্লাজমিডের সংখ্যা লিখে কমেন্ট করতে বলছি। দুইটা আলাদা আলাদা কোশ্চেন করছি, আই হোপ সবাই উত্তর দিয়ে দিবা। এটা হচ্ছে গেল প্লাজমিড। এরপর আমরা যেটা বলতেছিলাম যে কাটার জন্য ইউজ করি রেস্ট্রিকশন এনজাইম, জোড়া লাগাতে ইউজ করি লাইগেজ এনজাইম। এখানে কিছু বিষয় আছে, একটু বোঝাবো আমি। এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, এটা ব্যাকটেরিয়ার নিজস্ব ক্রোমোজোম, আর এর বাইরে এটা আছে প্লাজমিড। এই প্লাজমিডটাকে আমি বের করে আনি, এই প্লাজমিডটাকে বের করে এনে এই যে প্লাজমিডের আলাদা অংশ, যেটা আমি মনে করো যে ইনসুলিন তৈরি করব, তাহলে আমি অগ্নাশয় থেকে ইনসুলিন তৈরি জিন এনে এই পার্টটুকুতে শুধুমাত্র লাগাই দেব। লাগাই দেওয়ার পর আমি এটাকে আবার ব্যাকটেরিয়া দিয়ে অনুপ্রবেশ করাই দিব। অনুপ্রবেশ করাই দিলে ওই যে ব্যাকটেরিয়াটা আমি বানালাম, এই যে মনে করো ট্রান্সফর্মড, এটা তো হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। যেহেতু এই যে কেটে যাকে লাগাই দিলাম, চেঞ্জ করে দিলাম, তাকে আমরা কি বলি, রিকম্বিনেন্ট ডিএনএ। কি বলি বললাম, রিকম্বিনেন্ট ডিএনএ। আর রিকম্বিনেন্ট ডিএনএ যে প্রবেশ করাচ্ছি না, এই প্রবেশ করানোর প্রক্রিয়ার নাম ইলেকট্রোপোরেশন। তাহলে যে ব্যাকটেরিয়াটা আমি বের করলাম, যে প্লাজমিডটা আমি বের করলাম, তাই কাটলাম কি দিয়ে, রেস্ট্রিকশন দিয়ে। অগ্নাশয় থেকে আমি জিন নিয়ে আসলাম, এনে ওখানে জোড়া লাগালাম কি দিয়ে, লাইগেজ দিয়ে। তাহলে কাটলাম রেস্ট্রিকশন দিয়ে, জোড়া লাগালাম লাইগেজ দিয়ে। জোড়া লাগানোর পরে ওই ডিএনএর নাম হয়ে গেল রিকম্বিনেন্ট ডিএনএ। রিকম্বিনেন্ট ডিএনএ নাম হয়ে গেল। আর রিকম্বিনেন্ট ডিএনএ যে প্রক্রিয়ায় প্রবেশ করায় তার নাম হচ্ছে ইলেকট্রোপোরেশন। রিকম্বিনেন্ট ডিএনএ যে নাম বাইরে প্রবেশ করে তার নাম কি, ইলেকট্রোপোরেশন। এই ইলেকট্রোপোরেশনকে আমি একটা টার্ম বলি এখানে। ইলেকট্রোপোরেশনের ক্ষেত্রে হিট শক টার্মটা ইউজ করা হয়, হিট শক ব্যবহার করা হয়। হিট শকে লাগে ক্যালসিয়াম ক্লোরাইড। কোশ্চেন হবে হিট শক কোন ধাতু সমৃদ্ধ মাধ্যম, উত্তর ক্যালসিয়াম সমৃদ্ধ মাধ্যম। প্রবেশ করানো অনুপ্রবেশের অত্যাধুনিক উপায়ের নাম বললাম হিট শক, অত্যাধুনিক উপায়ের নাম ইলেকট্রোপোরেশন। আর ইলেকট্রোপোরেশনে লাগে হচ্ছে হিট শক। এই যে ব্যাকটেরিয়ার ভিতর আমি ঢুকাই দিলাম, এই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ট্রান্সফর্মড ব্যাকটেরিয়া। ট্রান্সফর্মড ব্যাকটেরিয়া এখানে লিখি, নাহলে দেখতে পাবা না পরে, পরে বলো ভাই দেখতে পাই না। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে পূর্ণাঙ্গ ক্রোমোজোম। ক্রোমোজোম বহির্ভূত বৃত্তাকার ডিএনএকে আমি বের করে আনলাম, এনে কাটলাম, কাটতে লাগছে রেস্ট্রিকশন এনজাইম, জোড়া লাগালাম লাইগেজ দিয়ে। এরপর অন্য আমার কাঙ্ক্ষিত জিন আনলাম। ভাইয়া বিলার এখনো বিলার না, আচ্ছা। তাহলে হচ্ছে এরপর খেয়াল করো, রেস্ট্রিকশন এনজাইম, লাইগেজ এনজাইম, কাটলাম, জোড়া লাগালাম, ডিএনএ নাম হয়ে গেল রিকম্বিনেন্ট ডিএনএ। রিকম্বিনেন্ট ডিএনএ। এরপর খেয়াল করো, এই রিকম্বিনেন্ট ডিএনএ লাগানোর পর এই যে প্লাজমিডটা, এই প্লাজমিডটাকে আমি অনুপ্রবেশ করাইলাম। অনুপ্রবেশের প্রক্রিয়ার নাম হচ্ছে ইলেকট্রোপোরেশন। ইলেকট্রোপোরেশনের সাথে একটা গুরুত্বপূর্ণ টার্ম হচ্ছে হিট শক, যাতে লাগে ক্যালসিয়াম ক্লোরাইড। হিট শকে লাগে ক্যালসিয়াম ক্লোরাইড। আমরা মোটামুটি একটা আইডিয়া নিলাম। এরপর খেয়াল করো, যখন এই প্লাজমিডটাকে বের করে নিয়ে আসছি, তখন এর গায়ে ছিল প্রচুর ময়লা। ব্যাকটেরিয়া বডির মধ্যে ময়লা, হ্যাঁ, এই ময়লা পরিষ্কার করার জন্যই আমি ইউজ করছি সুক্রোজ গ্রেডিয়েন্ট। সুক্রোজ গ্রেডিয়েন্ট। তাহলে ময়লা পরিষ্কারের জন্য আমি কি ইউজ করছি, সুক্রোজ গ্রেডিয়েন্ট। এর আগেও আমি এক জায়গায় সুক্রোজকে দেখছিলাম, এক জায়গায় সুক্রোজকে দেখছি। আমি কোন জায়গায় দেখছি একটু মনে করো, এবং ওখানে একটা ভিটামিন ছিল, ওই ভিটামিনের নাম আমাকে কমেন্ট করে জানাও। কমেন্ট সেকশনে চলে আসি। ও শিট, ক্লাস নাকি 40 মিনিট হয়ে গেছে, আমি বিশ্বাস করি না। কি ব্লান্ড লিখে কমেন্ট করতেছে, ও শিট। আবাদ মাধ্যম ভিটামিন সি, না এটা তো কমেন্ট করতেছে সবাই।
কে লিখলো ব্লার? খুব খারাপ, এটা খুবই খারাপ যারা এই ব্লার লিখে কমেন্ট করে। আচ্ছা, শ্রাবণ ভিটামিন সি, অর্ণব ভিটামিন সি, ইমরান হাসান ইমন সুন্দর লিখছে টিস্যু কালচার ভিটামিন সি, এম কে শোয়েব ভিটামিন সি লিখছে, আবদুল্লাহ জোবায়ের, উলফা তারার কমেন্ট দেখতে পাচ্ছি, জ্যোতিকা সাহা, আবদুল্লাহ। এই যে উলফা তারার রিভিউর মার্কস কম ছিল, এটা আমি ইসলাম ভাই আলোচনা করতেছিলাম, এটা কিন্তু খারাপ। শাহেদ জামিল নিয়মিত হয়েছে, ভালো করছে, ভিটামিন সি লিখছে, আরফা চৌধুরী ভিটামিন সি, জাহানারা সুলতানা নিপা দিন দিন উন্নতি করছে, আগের দিন দেখলাম, প্রথমে দেখছিলাম মানে 61, তারপর দেখলাম 68 পেয়েছে, ভালো করছে, চেষ্টা করতেছে। রায়ান মাহমুদ রায়ান ভিটামিন সি লিখছে, চেষ্টা করছে সবাই। তোমাদের প্রত্যেকে তোমরা ভাবতে পারো কি ভাইয়েরা মনে হয় আমাদের খেয়াল দেয় না, আসলে তোমরা বাদে না আমার আর ভাইয়ের কোনো কাজ নেই, আমরা শুধু তোমাদের কথা ভাবি যে তোমার জন্য কি দরকার, তোমার জন্য আমরা কতটুকু করতে পারি। আমাদের শুধু চাওয়া একটাই, তোমার জন্য কতটুকু করতে পারি। এই কারণে তোমাদের নিয়ে সবসময় ভাবি, এই কারণে সবসময় যেটা করবা সেটা হচ্ছেই করবা, এই চেষ্টা করবা পড়াশোনার এবং নিয়মিত ভালো করে পরীক্ষাগুলো দিবা। তোমাদের পরীক্ষা 90%-এর মার্কস এখানে আমার মুখস্থ, পরীক্ষা কে কত পাইছো রিভিউতে, বুঝছো? সবাই কে কয়টার দিকে সাবমিট করছো, কে কখন ঢুকছো, কত সময় নিচ্ছ, কে বই দেখে দাঁড়াইছো, এটা আমরা জানি। যদিও আমার ম্যাক্সিমাম ভাই বোন অনেস্ট পরীক্ষা দিচ্ছে, 2-1 বাদে। রাইতার কমেন্ট দেখতে পাচ্ছি, খন্দকার আলিফ লিখছে, জান্নাতুল ফেরদৌস, সাদিয়া, প্রসেনজিৎ, ধন্যবাদ সবাইকে। চলে আসি, তাহলে হচ্ছে ইলেকট্রোপোরেশন হিটশক ক্যালসিয়াম ক্লোরাইড, ইলেকট্রোপোরেশন হিটশক ক্যালসিয়াম ক্লোরাইড, রিকম্বিনেন্ট ডিএনএ বলতেছি এটাকে, এটা এইটুকু টার্মটা মনে থাকবে। তাহলে এই ব্যাকটেরিয়াটাকে কি বলি, এটা পরীক্ষা আসবে যে রিকম্বিনেন্ট ডিএনএ অনুপ্রবেশ করানোর পর সেই ব্যাকটেরিয়াকে কি বলে, উত্তর দিয়ে যাবার ট্রান্সফর্মড ব্যাকটেরিয়া। কি বলে বললাম? ট্রান্সফর্মড ব্যাকটেরিয়া। প্লাজমিড কি কি আছে বলো? এফ ড্যাশ প্লাজমিড, আর প্লাজমিড, কোল প্লাজমিড, এফ ড্যাশ আর কোল, ঠিক আছে ভাই? তোমাদের যদি হচ্ছে এক্সট্রা কিছু দরকার হয়, যে মনে আছে একদিন রাতে লাইভে আসছিলাম, মাঝরাতের লাইভ, তো যদি এক্সট্রা কারো কিছু দরকার হয় যে ভাই এই টপিকটা বুঝিনি, এই জায়গাগুলো একটু ক্লিয়ার করলে ভালো হয়, তাহলে সবাই এগুলো জমায় রাখবা, জমায় রেখে লিখে লিখে গ্রুপে ডিরেক্ট পোস্ট করবা যে ভাইয়া এই ক্লাসগুলো দরকার, শিয়াব ভাই একটা সলভ ক্লাস নিক, বা জয় ভাই একটা সলভ ক্লাস নিক। তোমরা জানো শিয়াব ভাই অনেক সুন্দর কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি পড়ায়, জয় ভাই অনেক সুন্দর ফিজিক্স, কেমিস্ট্রি পড়ায়, বা শ্যাম ভাই অনেক সুন্দর পড়ায়। তো তোমরা যখন এই জিনিসগুলো আমাদের সামনে প্রেজেন্ট করবা, আমরা ইনশাল্লাহ, আমি ফ্রি হয়ে যেত রাত 11:30-12টা, ওই 12টার দিকে 1 ঘন্টা বসলাম তোমাদের সাথে, 1 ঘন্টায় সবগুলো প্রবলেম সলভ করলাম, আমার সব ভাই বোনের একসাথে উপকার হলো। এটা এটা আমি তোমাদের জন্য করবো ইনশাল্লাহ, কথা দিলাম। তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই জিনিসগুলো তোমরা সাজায় রাখো, যে ভাই আমার এই 5টা টপিক ভাইদের কাছ থেকে শুনতে পারলে ভাল লাগতো, এই 4টা টপিক ভাল লাগতো, লিখে সাজায় রাখো, গ্রুপে লিখে পোস্ট করো। ইনশাল্লাহ আমরা আজকে হোক, কালকে হোক, 1 সপ্তাহ পরে হোক, আমরা একটা করে সলভ ক্লাস নিয়ে দেবো, ঠিক আছে? প্রত্যেক সপ্তাহে তোমরা লিগাল ক্লাস পাচ্ছ 4টা, লিগাল ক্লাস পাওয়া 4টা, আর হচ্ছে সলভ ক্লাস আরেকটা, মানে সপ্তাহে 6 দিন, 7 দিনের 5 দিন ক্লাস পাচ্ছ। অনেক কোচিং কি করতেছে জানো? বোটানি 8 আর 9 একদিনে, বোটানি 8 আর 9 একসাথে দিছে লেকচার, সাথে আবার সিনোনিম অ্যান্টোনিম 500। এটা দুনিয়ার কারো পক্ষে পসিবল? এই বোটানি 9 চ্যাপ্টার উদ্ভিদ তত্ত্ব, এটা একদিনে পসিবল? আজকে পড়াই দিলাম, কালকে পরীক্ষা দিতে পারবে কেউ? এইগুলা মানে এরকম পড়ায় সিলেবাস শেষ করার কি দরকার? না শেষ করেই বলতাম পরীক্ষা দাও। তুমি পড়াচ্ছ, তুমি আমার টাকাটা দিচ্ছ, তোমার টাকাটা যদি এক্সস্ট ভ্যালু আমি তোমাকে প্রোভাইড না করতে পারি, ভ্যালু ফর মানি যদি না হয় তোমার এই কোর্সটা, তাহলে এই কোর্সের টাকাটা আমি কেন নিব? হারাম টাকা নিয়ে তো কোনো লাভ নেই। যতটুকু পারতেছি কষ্ট করতেছি তোমাদের জন্য। 50টা ক্লাসের টার্গেট, এটা তো হিউজ, তোমরা বুঝতে পারো 50টা ক্লাস নেওয়া মানে। এবং আমি আর শ্যাম ভাই যে পরিমাণ ঘন ঘন ক্লাস নিচ্ছি, তোমরা তো প্রতিদিন আমার মুখ দেখতে দেখতে হতাশ, যে ভাইয়ারা এমনি দেখতে খারাপ, সামনে এসে খালি দাঁড়ায় থাকে, এটা পেইড। জয় ভাই যে পরিমাণ ক্লাস নিচ্ছে, শ্যাম ভাই যে পরিমাণ ক্লাস নিচ্ছে, এটা হিউজ না? মানে তোমরা যাদের দেখে ডিএমসি স্কলারশিপের উপর ভরসা করছিলা, যে হ্যাঁ শ্যাম ভাইকে দেখে ভরসা করছি বা মনির ভাইকে দেখে ভরসা করছি, তারা তো তোমার কথা রাখতেছে। ওকে, চলে আসি, এরপর চলে আসি ভেড়া নিয়ে পড়াশোনা করব আমরা, সুপার রাইস নিয়ে পড়াশোনা করব আমরা, দ্যুতিময় উদ্ভিদ নিয়ে পড়াশোনা করব আমরা, এরপর নাইট্রোজেন সংবন্ধন নিয়ে পড়াশোনা করব। 4টা জিনিস আগে একটু পড়ে ফেলি। ভাইয়া শোনো, ভেড়া পালন অস্ট্রেলিয়ার দিকে একটা ভালো ব্যবসা। অস্ট্রেলিয়া এলাকায় মানুষ প্রচুর ভেড়া পালন করে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি তারা আসলে ভেড়ার পশম ইউজ করে। ভেড়ার পশম তাদের বাণিজ্যিক লাভের উপায়।
তো এই যে যে ভেড়ার পশম আছে, এই ভেড়ার পশমের মধ্যে একটা বন্ড পাওয়া যায়, ডাইসালফাইড বন্ড। ডাইসালফাইড বন্ড কি বন্ড পাওয়া যায় বলো? ডাইসালফাইড বন্ড। কই পাওয়া যায় বললাম? ভেড়ার পশমে। তাহলে ভেড়ার পশমে কি বন্ড পাওয়া যায়? ডাইসালফাইড বন্ড। রিপিট করি, ডাইসালফাইড বন্ড। তাহলে ডাইসালফাইড বন্ড পাওয়া যায় কোথায়? ভেড়ার পশম। তো এই যে যে ডাইসালফাইড বন্ডটা আছে না, এই ডাইসালফাইড বন্ড ফর্ম করার জন্য ভেড়ার খাবারে প্রচুর সালফার দরকার। কিন্তু ভেড়ারা খায় হচ্ছে যে ঘাস, তার নাম হচ্ছে ক্লোভার ঘাস। এই ক্লোভার ঘাসে সালফার নাই। ক্লোভার ঘাসে সালফার নাই, আমার সালফার তৈরি করা লাগবে। তাই ওপাশ থেকে আমি যাব সূর্যমুখীর কাছে। সূর্যমুখী থেকে সালফার তৈরির জিন আনবো, জিন এনে ক্লোভারের মধ্যে দিব, ভেড়ায় প্রচুর লোম তৈরি হবে। কথা কি ক্লিয়ার? তাহলে কি শিখলাম? ভেড়ার খাবার কোন ঘাস? ক্লোভার ঘাস। ক্লোভার ঘাসে কি দরকার? সালফার দরকার। সালফার সেখানে নাই, আমি সালফার আনবো কই থেকে? সূর্যমুখী থেকে। সূর্যমুখী থেকে সালফার তৈরির জিন এনে আমি ক্লোভার ঘাসে দিয়ে তারপর ভেড়ার লোম উৎপাদন বাড়াবো। এরপর চলে আসি সুপার রাইস। সুপার রাইসে কোন ভিটামিন থাকে? ভিটামিন এ। সুপার রাইসে ভিটামিন থাকে দরকার কোনটা? ভিটামিন এ। যারা ভাই দক্ষিণাঞ্চলের মানুষ, ওই যে চালনা, সাতক্ষীরা, ওই সব এলাকার মানুষ চোখে দেখে না, বুঝছো? এরকম কানা শিয়াব ভাই যেমন সাতক্ষীরার মানুষ, চোখে দেখে না, বুঝছো? রাত্রিবেলা হাতায়, এই তুমি কই, তুমি কই, তুমি কই, এভাবে হাতায়। জানো একদিন কি হয়েছে? না বলবো না, থাক। তো যেটা বলতেছিলাম যে সাতক্ষীরার ওদিকে মানুষ রাত কানা, রাতে দেখে না। রাত কানা হওয়ার অসুবিধা বুঝতে পারতেছো তো? এক জায়গায় বদলে আরেক জায়গায় চলে যেতে পারে যে কোনো সময়, মানে রাতে ঘরে আসার সময়। তো সুপার রাইস হচ্ছে তাদের জন্য যারা রাত কানা, এদের ভিটামিন এ এর অভাব। তাই সুপার রাইসে আমরা হচ্ছে জ্যাপনিকা টাইপ ধান থেকে বিটা ক্যারোটিন তৈরির, মানে ভিটামিন এ তৈরির 4টা জিন নিয়ে আসছি। আর ওদের অ্যানিমিয়াও থাকে, তাই আয়রন তৈরির 3টা জিন আনছি, এনে আমাদের দেশি রাইসের মধ্যে মিশাইছি। তাহলে জ্যাপনিকা টাইপ ধানের থেকে আনছি 4টা, আর আয়রন থেকে আনছি 3টা, এনে সুপার রাইসের মধ্যে দিছি। তাহলে আমরা যে ভাত খাচ্ছি, ভাতে অটোমেটিক কি চলে আসছে? ভিটামিন এ চলে আসছে, আয়রন চলে আসছে। এরপর থেকে আমি শিয়াব ভাই একটু চোখে দেখে, আগে কানা ছিল। কোশ্চেন হবে সুপার রাইসের সাথে সম্পর্কিত ভিটামিন কোনটা? উত্তর ভিটামিন এ। সাথে কি? আয়রন। আয়রনের অভাবে হয় অ্যানিমিয়া। ভিটামিন এ এর অভাবে হয় রাতকানা। ভিটামিন এ তৈরির 4টা জিন, আয়রন তৈরির 3টা জিন। এই কথাগুলো মনে রাখতে হবে সুপার রাইসের ক্ষেত্রে। সুপার রাইস। এরপর আসে দ্যুতিময় উদ্ভিদ। দ্যুতিময় উদ্ভিদ সৃষ্টির জন্য একটা জিন কাজ করে, নাম মনে রাখবো সবাই, লুসিফেরিন। দ্যুতিময় উদ্ভিদ সৃষ্টির জন্য কাজ করে লুসিফেরিন। আর নাইট্রোজেন সংবন্ধন মনে একবার নানি, নাইট্রোজেন সংবন্ধনে নিফজিন। নাইট্রোজেন সংবন্ধনে নিফজিন। নাইট্রোজেন সংবন্ধনে নিফজিন। দ্যুতিময় উদ্ভিদ, লুসিফেরিন। সুপার রাইসে ভিটামিন এ, আয়রন। ভিটামিন এ, আয়রন। ভেড়ার জন্য ক্লোভার ঘাস। ক্লোভার ঘাসে সালফার আছে, সূর্যমুখীতে সালফার আছে। কথা কি ক্লিয়ার? মনে থাকবে? ওকে, তাহলে আমি আবার রিপিট করি, মনে রাখবো কি? নানি। নাতে কি? নাইট্রোজেন। নিতে কি? নিফজিন। নাইট্রোজেন, নিফজিন। দ্যুতিময় উদ্ভিদ, লুসিফেরিন। দ্যুতিময় উদ্ভিদ, লুসিফেরিন। সুপার রাইসে ভিটামিন এ আর আয়রন। ভেড়ার ক্ষেত্রে ক্লোভার ঘাস, সালফার, সূর্যমুখী। এই কথাগুলো মনে রাখতে হবে। ভাইয়া একটা কোশ্চেনের উত্তর দাও যে যদি আমি যে রিকম্বিনেন্ট ডিএনএটা আছে, এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করাই দেই, আবার ওই ব্যাকটেরিয়ার নাম ওই সময় কি হয়? ওকে কি বলে? একটু সবাই বলো আমাকে। দ্যুতিময় উদ্ভিদ সৃষ্টিতে কোন জিন? এটা লিখে কমেন্ট করো। ওকে, সবাই কমেন্ট করছে, দুইটা একসাথে ইনশাল্লাহ। এরপর চলো আমরা পরের টপিকে চলে যাই। এরপর খেয়াল করো সবাই, অনেকে বলে কি যে হচ্ছে জিন ক্লোনিং বা ডিএনএ ক্লোনিং বলে একটা কথা আছে। তো জিএনএ ক্লোনিং বা ডিএনএ ক্লোনিং এর ক্ষেত্রে, জিন ক্লোনিং বা ডিএনএ ক্লোনিং এর ক্ষেত্রে মনে রাখতে হবে যে ডিএনএ ক্লোনিং করে প্রথম তৈরি করা প্রাণীর নাম হচ্ছে ডলি, যেটা একটা ভেড়া। প্রথম তৈরি করা প্রাণীর নাম কি? ডলি, যেটা একটা ভেড়া। এই ডলির পুরো নাম হচ্ছে তানভীর আহাদ
ডলি। আমি জানি না সে কে, বাট ডলির পুরো নাম বইতে এরকমই লেখা আছে, তানভীর আহাদ ডলি। না, তানভীর আহাদ ডলি এটা ডলির পুরো নাম। সবাই একটু নামটা জেনে রাখো যে প্রথম ক্লোনিং করে তৈরি করা ভেড়ার নাম হচ্ছে ডলি, তানভীর আহাদ ডলি। তো হচ্ছে মনে রাখতে হবে ভেড়ার ক্ষেত্রে যে ডলি জন্ম নেয় 1996 সালে, ডলি মারা যায় 2013 সালে এবং মারা যায় অস্টিও আর্থ্রাইটিস নামক রোগে। অস্টিও আর্থ্রাইটিস। তাহলে বলে ফেলো ডলি কোন রোগে মারা যায়? অস্টিও আর্থ্রাইটিস রোগে। কত সালে মারা যায়? 2013 সালে। ডলি জন্ম নেয় কত সালে? 1996 সালে। ডলি কিসের রেজাল্ট? জিন ক্লোনিং বা ডিএনএ ক্লোনিং এর রেজাল্ট। আর ডলির পুরো নাম কি? তানভীর আহাদ ডলি। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার, 100% ম্যাট। এটুকু মনে রাখতে হবে সবার, ঠিক আছে? এটা বলো তো ভাই, ভেড়া পালন কোন দেশে উত্তম ব্যবসা? ভেড়া পালন কোন দেশে চলে? এটা পরীক্ষায় আসার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ভেড়ার লোমে কোন বন্ধন থাকে। ভেড়ার লোমে কোন বন্ধন থাকে? একটু সবাই কমেন্ট করে ফেলো তো, আমি সবার কমেন্টগুলো দেখি। এরপর সমুদ্রে যদি কেউ তেল নির্গমন করে, তো তার জন্য কিছু তেল ক্ষেক্ষ ব্যাকটেরিয়া লাগে। এই তেল ক্ষেক্ষ ব্যাকটেরিয়ার নামই হচ্ছে মাইপেন। তেল ক্ষেক্ষ ব্যাকটেরিয়ার নামই কি বললাম? মাইপেন। মাইতে হচ্ছে ওই যে এই পেনটা মানে কে দিছিল বলো তো? আমার গার্লফ্রেন্ড দিছিল। ওর দেওয়া কলম, ওই যে তেল, ও আমাকে তেলও দিয়ে দিত, কলমও দিত। কলমে তেল দিত, তেলে কলম দিত। যাই হোক, আমরা পড়ায় দেখি সমুদ্রের তেল নির্গমনে কি বলছি? মাইপেন। মাইতে মাইক্রোব্যাকটেরিয়াম। পিতে কিন্তু সিউডোমোনাস। এটা কিন্তু ভুল হয়, এটা খুব 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 ভুল হয় যে সিউডোমোনাস। সিউডোমোনাস বানান কি দিয়েছে? পি দিয়ে। তাহলে মাইপেন, পিতে কিন্তু সিউডোমোনাস। পিতে কি? পিতে সিউডোমোনাস। সিউডোমোনাস না বলে পিউডোমোনাস মনে রাখবা, কিন্তু মনে কিন্তু রাখবা যে সিউডোমোনাস। পিতে কি? সিউডোমোনাস। আর এনে হচ্ছে নকার্ডিয়া। তাহলে বলে ফেলো সমুদ্রে তেল নির্গমনকারী ব্যাকটেরিয়া কি কি আছে? মাইকোব্যাকটেরিয়াম, সিউডোমোনাস, নকার্ডিয়া। রিপিট। মাইকোব্যাকটেরিয়াম, সিউডোমোনাস, নকার্ডিয়া। যারা গরিব মনে রাখতে পারবা না তারা মনে একবার মাসি না। মাইক্রোব্যাকটেরিয়াম, সিউডোমোনাস, নকার্ডিয়া। যেমনে পারো পারতে হবে, এটা পরীক্ষা আসবে কিন্তু। সমুদ্রে তেল নির্গমনের ব্যাকটেরিয়া কি কি আছে? মাইক্রোব্যাকটেরিয়াম, সিউডোমোনাস, নকার্ডিয়া। মাইক্রোব্যাকটেরিয়াম, সিউডোমোনাস, নকার্ডিয়া। তাহলে সমুদ্রে তেল নির্গমনের ব্যাকটেরিয়া কি কি আছে? মাইক্রোব্যাকটেরিয়াম, সিউডোমোনাস, নকার্ডিয়া। এটা মনে রাখবো, ঠিক আছে? এরপর খেয়াল করি ভাই, সিউয়েজ আত্তীকরণ বলে একটা কথা আছে। কি আত্তীকরণ বললাম? সিউয়েজ আত্তীকরণে লাগে হচ্ছে জুগলিয়া। সিউয়েজ আত্তীকরণে কি লাগে? জুগলিয়া। জুগলিয়া র্যামিগেরা, এই নামটা জানতে হবে যে সিউয়েজ আত্তীকরণের সাথে কোন ব্যাকটেরিয়ার সম্পর্ক? জুগলিয়া র্যামিগেরা। জুগলিয়া র্যামিগেরা। সিউয়েজ আত্তীকরণের সাথে সম্পর্ক কার বললাম? জুগলিয়া র্যামিগেরা, ঠিক আছে? এটুকু একটু মনে রাখবো সিউয়েজ আত্তীকরণ সম্পর্কে, ঠিক আছে? জুগলিয়া র্যামিগেরা। ওকে, আমার সব ভাই বোনরা একটু কমেন্ট করে ফেলো যে সুপার রাইসে কোন ভিটামিন ইনপুট দেওয়া হয়? সুপার রাইসে কোন ভিটামিন দেওয়া হয় এটা কমেন্ট করবা। ডলি কত সালে জন্ম নেয় এটা আমাকে লিখে জানাও। ডলি কত সালে জন্ম নেয়? সুপার রাইসে কোন ভিটামিন পাওয়া যায়? এই দুইটা একটু কমেন্ট করো। এবং লাস্ট কমেন্ট করবা দুধ আমি শুনে ফেলছি একটু আগেই। এটা কমেন্ট করবা যে হচ্ছে সিউয়েজ আত্তীকরণে কোন ব্যাকটেরিয়া লাগে? তাহিয়া জামান আলফি কমেন্ট করছে, মির্জা সাইফুরের কমেন্ট দেখতে পাচ্ছি। যারা লাইভে সবসময় আছে তারা আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা নিবা। তোমাদের নামগুলো আমি চিনে রাখছি, এটা আলাদা টান থাকবে তোমাদের প্রতি সবসময়। ওকে, এই 2013 সালে এই নিশুতিপাল বন্যা, এটা ধরে এমন পিটাবো। ও 2013 সালে ডলিরে জন্মগ্রহণ করাইছে। ডলি 2013-তে জন্মগ্রহণ করে না, 2013-তে মরে। আর তুমি জানো ডলিকে? তানভীর আহাদ ডলি পুরো নাম।
ওকে, ধন্যবাদ। এরপর আমি ইনসুলিন নিয়ে পড়াশোনা করব, ইন্টারফেরন নিয়ে পড়াশোনা করব। ইনসুলিন 5734 ভর। কত ভর বললাম? 5734। ইনসুলিনের ভর 5734। এটা আসে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে। কই থেকে আসে বললাম? অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে আসেই হচ্ছে ইনসুলিন। ইনসুলিনের ভর বলছি 5734। আর ইনসুলিন প্রথম বাজারজাত করে যে কোম্পানি, তার নাম হচ্ছে ইলি লিলি। এই লাল কালো তো ভালো দেখা যায় না, আমি তো ভুলে গেছি। ইলি লিলি অ্যান্ড তার কোম্পানি। তাহলে প্রথম বাজারজাত করে কে বললাম? ইলি লিলি অ্যান্ড তার কোম্পানি। আর ইনসুলিন চলে হচ্ছে হিউমোলিন নামে। তাহলে ইনসুলিন কি নামে চলে? হিউমোলিন নামে চলে। ভর হচ্ছে 5734। অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে আসে। এটা হচ্ছে ইলি লিলি ও তার কোম্পানি এটা প্রোভাইড করে। এটুকু আমাদের মনে রাখলেই হবে। ইনসুলিন 5734 বাজারজাত করে হিউমোলিন নামে। ইনসুলিনের দুটা চেন আছে, চেন এ, চেন বি। চেন এ তে 21টা অ্যামাইনো অ্যাসিড আছে, বি তে 30টা। এ তে 21, বি তে 30। ইনসুলিন বলছি হিউমোলিন নামে বাজারজাত করে। ভর বলছি 5734। অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে আসে। ইলি লিলি অ্যান্ড তার কোম্পানি এটা বাজারজাত করে হিউমোলিন নামে। এটুকু মনে রাখবো। এখান থেকে আর কি আসতে পারে? এই বিটা কোষের 11 নম্বর ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষ থেকে আসে। ভাই রে ভাই, কি কি বললাম দেখো। তাহলে আসে কই থেকে? অগ্নাশয় থেকে। অগ্নাশয়ের কই থেকে? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের কই থেকে? বিটা কোষ থেকে। বিটা কোষের কই থেকে? 11 নম্বর ক্রোমোজোম থেকে। 11 নম্বর ক্রোমোজোমের কোন বাহু থেকে? খাটো বাহু থেকে। খাটো বাহুর কোথা থেকে? খাটো বাহুর শীর্ষ থেকে। ভাবা যায়? লেট মি চেক এগেইন। কি বললাম দেখো। তাহলে অগ্নাশয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষের 11 নম্বর ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষে থাকে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বিটা কোষ খাটো বাহুর শীর্ষে। ইনশাআল্লাহ পারবো সবাই। ইলি লিলি ও তার কোম্পানি থাকে হিউমোলিন নামে চলে। কি নামে চলে বললাম? হিউমোলিন। ইনসুলিন নিয়ে এই কটা কথা বলতে পারবো না সবাই আমরা? ইনশাআল্লাহ সবাই পারবো। ইনসুলিন গ্লুকোজ কমায়। ইনসুলিন গ্লুকোজ কি করে বললাম? কমায়। ইনসুলিন গ্লুকোজ কমায়। এইটুকু আমাদের পারতে হবে এই জায়গা থেকে। এর বাইরে এখান থেকে কোশ্চেন হবে না ইনশাআল্লাহ। আর একটা বিষয় আমি বলে দিই, মানুষের বডিতে টোটাল জিন আছে 25,000টা আর রোগ আছে 3500টা। তাহলে কর্মক্ষম জিন কত বললাম? 25,000। আর রোগ কত বললাম? 3500। কর্মক্ষম জিন কত? 25,000। রোগ কত বললাম? 3500। ইনসুলিন নিয়ে আমরা এই কটা কথা বলতে পারবো না ইনশাআল্লাহ। সবাই একটু ঠান্ডা মাথায় দেখে নাও, আমি জানি সবাই পারবা। তার আগে সবাই আমাকে লিখে দাও সিউএজে কোন ব্যাকটেরিয়া ইউজ করছি? সিউএজ জাতীয়করণে কোন ব্যাকটেরিয়া ইউজ করছি? কত মিনিট ক্লাস হলো একটু চেক করা দরকার। চেক জুগলি আর অ্যামিগেরা লিখছে। ইমরান হাসান, ইমন, অর্ণব সরকার, সুস্মিতার কমেন্ট দেখলাম। এম কে শোয়েব। আমি একটা জিনিস দেখলাম, যারা কমেন্ট করছে তারা নিয়মিত কমেন্ট করছে। ভাই বিশ্বাস করবা না, এই কোশ্চেন তুমি আজকে এখানে কমেন্ট করে গেলে আর ভর্তি পরীক্ষা হলে আসবে তুমি পারবা, মাঝখানে না পড়লেও চলবে। এই যে আমরা লিখলাম না, এটা আমাদের একটা রিফ্লেক্স ব্রেনের, আমরা ইনশাল্লাহ এটা মনে রাখতে পারবো সবাই, বুঝছো? এটা হচ্ছে সুবিধা। অনেকে লাইভে থেকেও কমেন্ট করে না, আবার অনেকে নিয়মিত উত্তর দেয়। যারা নিয়মিত উত্তর দিচ্ছ তারা এর একটা সুবিধা পাবা। আর আমি সবসময় চেষ্টা করি কি ঠিক ওই কোশ্চেনগুলো ধরবো যেগুলো পরীক্ষা আসে নিয়মিত, প্রতিদিন যেগুলো আসে ওগুলাই ধরবো, এর বাইরে ধরবো না। ভেরি গুড। জুগলি আর এমিগেরা প্রচুর কমেন্ট দেখতে পাচ্ছি, অসংখ্য ধন্যবাদ। ওকে, তো সিউএজ জাতীয়করণ ক্লিয়ার। এরপরে আমরা পড়বো হচ্ছে ইন্টারফেরন। ইন্টারফেরনের আরেক নাম হচ্ছে বেটাফেরন। ইন্টারফেরনের আরেক নাম বললাম বেটাফেরন। ইন্টারফেরনের আরেক নাম বেটাফেরন। ইন্টারফেরন 4টা রোগের এগেস্টে কাজ করে, মনে রাখবা। হাহাপাজি, কি বললাম?
হাহাপাজি, হেপাটাইটিস, হারপিস, প্যাপিলোমা, জলাতঙ্ক। তাহলে বলো বেটা ফেরন কয়টা 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 রোগের এগেনস্টে কাজ করে? 4টা। বলো কি কি? হেপাটাইটিস, হারপিস, প্যাপিলোমা, জলাতঙ্ক। রিপিট করি, হেপাটাইটিস, হারপিস, প্যাপিলোমা, জলাতঙ্ক। ইন্টারফেরন আবিষ্কার করছে লিন্ডেনম্যান অ্যান্ড ইসাক। তাহলে লিন্ডেনম্যান ইসাক আবিষ্কার করছে, বেটা ফেরন নামে চলে। হেপাটাইটিস, হারপিস, প্যাপিলোমা, জলাতঙ্ক। এটা ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়। তাহলে বলো ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় কোনটা? ইন্টারফেরন। তাহলে ইন্টারফেরন কিসে ব্যবহৃত হয়? ক্যান্সার চিকিৎসায়। এর আরেক নাম বললাম বিটাফেরন। হেপাটাইটিস, হারপিস, প্যাপিলোমা, জলাতঙ্ক, এই 4টা রোগের চিকিৎসায় লাগে। এই পাশে আমি বলছি ইন্টারফেরন আবিষ্কার করছে কে? লিন্ডেনম্যান অ্যান্ড ইসাক। লিন্ডেনম্যান আর কি করছে জানো? 10% নিয়ম দিছে। একই ব্যক্তি, যদিও নামের বানান আলাদা আছে। 10% নিয়ম কে দিছে বললাম? লিন্ডেনম্যান। এইটুকু মনে রাখলেই মোটামুটি আমরা পারবো। ইন্টারফেরন আরেকবার দেখি রোগ 4টার নাম। হেপাটাইটিস, হারপিস, প্যাপিলোমা, জলাতঙ্ক। বাজারজাত করছি কি নামে? বেটা ফেরন নামে। এইটুকু মনে থাকলেই হবে। সবাই ইনসুলিনের চেন বিতে, ইনসুলিনের চেন বিতে কয়টা অ্যামাইনো অ্যাসিড থাকে এটা লিখে কমেন্ট করো তো। 11টা না 21টা? চেন বিতে, ইনসুলিনের চেন বিতে কয়টা অ্যামাইনো অ্যাসিড থাকে? অন্যান্য কোচিং এর লাইভে ভিউয়ের সংখ্যা দেখলাম 30-40 থাকে মাত্র, 30-40-45। তো তোমরা লাইভে ক্লাস করার চেষ্টা করবা। ছেলেমেয়ের মধ্যে এই প্রবণতাটা আমি দেখলাম যে এরা লাইভে ক্লাস করতে চায় না, ভাবে পরে করে নিব। আসলে কি পরে করা হয়? আমি নিজের স্টুডেন্ট লাইফে এটা পারি না। মানে আমি লাইভে একটা ক্লাস হচ্ছে, আমি ভাবলাম এটা সেভ করে রাখি, পরে দেখে নিব, আর দেখা হয় না। আসলে তুমি পাবা জীবনেও কোনোদিন এই ক্লাস দেখে ওই বেনিফিট পাবা না, এটা শিওর। তো ইন্টারফেরন আর ইনসুলিন সবাই আমরা পারবো। ওটা যদি কমেন্ট করা হয় যে আমাকে ইন্টারফেরন প্রথম বাজারজাত করা হয় কোন নামে? ইন্টারফেরন বাজারজাত করা হয় কোন নামে? হিউমোলিন নামে। একটু সবাই কমেন্ট করে জানাও তো ইন্টারফেরন কোন নামে বাজারজাত করা হয়। এবার একটা ক্রোমোজোমের চার্ট দিয়ে আছে, আমরা এটা পড়বো। যেহেতু আমার সামনে বই না, তাই আমি লিখে লিখেই পড়াবো। ই কোলাই আছে, ইস্ট আছে, ইনফ্লুয়েঞ্জা আছে, পুষ্পক উদ্ভিদ আছে, আর মানুষ আছে। কি কি বললাম? ইকোলাই, ইস্ট, ইনফ্লুয়েঞ্জা, পুষ্পক উদ্ভিদ, মানুষ, এগুলা দিয়ে আছে। ইকোলাই এর নাম আমি পাল্টাই দিছি, ওর নাম আজকে এক কোলাই। কি কোলাই? এক কোলাই। তাহলে ক্রোমোজোম কয়টা? একটা। ইনফ্লুয়েঞ্জা নামও পাল্টাই দিছি, ওর নাম আজকে বানাইছি অনফ্লুয়েঞ্জা। তাহলে ওরটাও কয়টা? একটা। তাহলে 2টা পড়ে ফেললাম, একটা হচ্ছে ইকোলাই আর অনফ্লুয়েঞ্জা। ইকোলাই 1, অনফ্লুয়েঞ্জা 1। ইস্টে 16, পুষ্পক উদ্ভিদ। ইস্ট কত? 16। তো এই যে একটু আগে আমার গার্লফ্রেন্ডের কথা বলতেছিলাম না, আমার এক্স হয়ে গেছে, তো ওকে তো আমি অনেক ভালোবাসতাম। তো ভ্যালেন্টাইন্স ডেতে আমি ওকে একটা গোলাপ কিনে দিয়েছিলাম। আমি যখন দোকানে গোলাপ কিনতে গেলাম, আমার কাছে বললো যে মামা 15 টাকা দেন। আমি বললাম না 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 মামা, আমি 5 টাকা দিব। বললো আপনার কথাও থাক আমার কথাও থাক, 10 টাকা দেন। আবার 10 টাকা দিয়ে এটা গোলাপ কিনলাম। তাই পুষ্পক উদ্ভিদ কত? 10। পুষ্পক উদ্ভিদ 10, অনফ্লুয়েঞ্জা 1, ইস্ট 16, এক কোলাই 1, আর মানুষ তো আমরা জানি 46। আমাদের এটুকু মনে রাখতে হবে, মানুষ 46, পুষ্পক উদ্ভিদ 10, অনফ্লুয়েঞ্জা 1, ইস্ট 16, এক কোলাই 1। পার্টের জিনোম সিকোয়েন্সিং আবিষ্কার করছে ডক্টর মাকসুদুল আলম। পার্টের জিনোম সিকোয়েন্সিং আবিষ্কার করছে ডক্টর মাকসুদুল আলম। পার্টের বেস পেয়ারের সংখ্যা 120 কোটি। পার্টের বেস পেয়ারের সংখ্যা 120 কোটি। পার্টের জিনোম সিকোয়েন্সিং আবিষ্কার করছে ডক্টর মাকসুদুল আলম। বেস পেয়ার কত বললাম? 120 কোটি। ঠিক আছে, এটুকু মনে রাখতে হবে। পার্টের জিনোম সিকোয়েন্সিং আবিষ্কার করছে ডক্টর মাকসুদুল আলম। বেস পেয়ার হচ্ছে 120 কোটি। এক কোলাই কত বলছি? 1। ইস্ট কত? 16। অনফ্লুয়েঞ্জা 1, পুষ্পক উদ্ভিদ 10, মানুষ 46। এটুকু মনে রাখতে হবে। সবাই আমাকে পুষ্পক উদ্ভিদের ক্রোমোজোম সংখ্যা কমেন্ট করে জানাও। পুষ্পক উদ্ভিদ
এই ব্লার হচ্ছে সজল। ও শিট 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 শিট, এটা চেক করবি না মইনুল ভাই? ব্লার ওকে ওকে ওকে, দেখছি, লেট মি চেক, প্লিজ 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 প্লিজ, ওয়েট। আরে কিছু দেখি না তো, সত্যি সত্যি ব্লার, ওয়েট করো, আমি চেক করছি, এক্ষুনি চেক করছি। এখন আর সাউন্ডে সমস্যা হওয়ার কথা না। ওয়েট, আমি বোর্ডে লিখে আসলাম কারণ চেক করতেছি। সাউন্ড ঠিক হয়ে গেছে। দাঁড়াও, আমি 10 সেকেন্ড সময় নিচ্ছি। এক্সট্রা সাউন্ড শেষ, এক্সট্রা সাউন্ডের দিন শেষ, আর এক্সট্রা সাউন্ড থাকবে না। এক্সট্রা সাউন্ড দিয়ে দিছি, শেষ করে দিছি। ও ইয়েস, একটু সমস্যা তো হচ্ছেই। সাউন্ড ক্লিয়ার নাও, ওকে। টাইমের কমেন্ট দেখতে পাচ্ছি, সাউন্ড নিয়ে কোনো ইস্যু না। ইস্যু হচ্ছে একটু ব্লারিং হচ্ছে। লাস্ট এক মিনিটের ব্লার হয়ে গেল, শিট। ব্লারটা অল্প একটু জন্য ব্লার হয়ে গেছে, এক্সট্রা সাউন্ড হচ্ছে। সাউন্ড ক্লিয়ার। এটা বিরতি টিউন ছিল, ঠিক তোমাদের একটা মিউজিক দিচ্ছিলাম। 1 সেকেন্ড লাগবে, 1 সেকেন্ড, আমার 1টা সেকেন্ড সময় দাও। হালকা ব্লার, আমিও বুঝতেছি হালকা ব্লার। আমি ফ্রন্ট ক্যামেরায় চলে আসছি, এবার দেখো তো এবার পড়ালে কেমন লাগে। চলো ফ্রন্ট ক্যামেরায় বসে পড়ি কিছু। তো যেটা বলতেছিলাম, ইকোলাই আর হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। ইকোলাইরে আমি বলি এক কোলাই, আর ইনফ্লুয়েঞ্জাকে আমি বলি অনফ্লুয়েঞ্জা। আরে আমি তো এই যে তো আমি, সমস্যা নেই, আমার তো ব্লার হলে সমস্যা নেই। তাহলে ইকোলাই আর অনফ্লুয়েঞ্জা এই দুইটা হচ্ছে এক। ইকোলাই আর অনফ্লুয়েঞ্জা হচ্ছে এক। ইকোলাই আর অনফ্লুয়েঞ্জা হচ্ছে এক। পুষ্পক উদ্ভিদ 10। ইকোলাই অনফ্লুয়েঞ্জা 1। ফুলাপানে তো হাহা দিচ্ছে কেন? আমি তো জানি ব্লাড, ওয়েট করো, সমস্যা নেই। এই না, আমার তো সুন্দর লাগতেছে, দেখিনি, ক্যামেরায় দিয়ে দেখি তো। সাউন্ড ক্লিয়ার, বোর্ড ব্লার। এত লজ্জা পাচ্ছেন কেন ভাই? প্রচুর হাহা আসতেছে, প্রচুর। এই দাও, সবাই আমরা একটু পড়ি, শেষ করি। তাহলে চলে আসো, যেটা বলতেছিলাম শোনো ভালো করে সিরিয়াসলি শোনো। ইকোলাই এবং অনফ্লুয়েঞ্জা এই দুটো হচ্ছে এক। পুষ্পক উদ্ভিদ হচ্ছে 10। পুষ্পক উদ্ভিদ বলছি 10। পুষ্পক উদ্ভিদ 10। ইকোলাই অনফ্লুয়েঞ্জা 1। পুষ্পক উদ্ভিদ 10।
মানুষ 46, মানুষ 46, আর ইস্ট হচ্ছে 16। পুরো কমেন্ট মানে ভাষায় দিচ্ছে, আর রিয়াক্ট তো অ্যাংরি থেকে শুরু করে সব রিয়াক্ট করতেছে। কি অবস্থা, এত অ্যাংরি দিচ্ছে কারা? দেখো, ইকোলাই ইনফ্লুয়েঞ্জা 1, পুষ্পক উদ্ভিদ 10, পুষ্পক উদ্ভিদ 10, আর মানুষ হচ্ছে 46। এই দেখো, আমি নিজে দেখতেছি আমাকে, এই দেখো ব্লার না, এই দেখো ব্লার না, এই দেখো, দেখছো? তোমরা খালি ব্লার ব্লার করতেছো। এই দেখো, এটা দেখো, এটা ব্লার না। ঠিক আছে, এই ডিভাইসটা অফ করে দিলে মনে হয় ব্লারিং আরো কেটে যাবে একদম। বলো, এখন বলো, ব্লার আছে আর ব্লার নেই। তো যেটা বলতেছিলাম, এত হাহা দিচ্ছে পোলাপান, কন্টিনিউয়াস হাহা দিচ্ছে। এই ভাই লাভ দাও সবাই, আমার জন্য একটা লাভ দাও, একটা সমবেদনা জ্ঞাপন লাভ দাও। ভাই আর আইফোন, সেই সেই ওটা কপি ফোন ভাই, কপি ফোন। আমি বক্সটা লিখে ফেলি ভাই, এটা আমি পড়াবোই, এটা না পড়াই যাব না। সারাদিন আজকে ব্লাড হলে সারাদিন বসে থাকবো আমি। পুষ্পক উদ্ভিদ 10, এক কোলাই 1, ইনফ্লুয়েঞ্জা 1, মানুষ 46, আর ইস্ট 16, ইস্ট 16। এটা আমি লিখছি, এটা আমি পড়াবো, তারপর যাব সব কিছু পরে। আমি একটু ডাটা শিফট করছি ভাই, 1 মিনিটের সময় নেই, ঠিক হয়ে যাবে এক্ষুনি, টেনশন করিও না কেউ। ব্লার থাকুক, ওয়েট করো, আমাকে একটু সময় তো আমি ঠিক করি। ওকে, প্লিজ চেক দ্য ভিডিও কোয়ালিটি। এখন দেখো, একটু দেখো, এখন ঠিক হয়ে যাবে। আরে না, এক্ষুনি ঠিক হয়ে যাবে। চেক করো, স্টিল নট ক্লিয়ার, দিস ইজ নট পসিবল, শুড বি ক্লিয়ার। কোনো ব্লারিং ইস্যু হয়নি আজকে, টোটাল ক্লাসে আমি কোনো ব্লারিং পাইনি 1 সেকেন্ডের জন্য না। না এখনো শেষ না। কি হচ্ছে, হোয়াটস গোয়িং রং? একদম লাস্ট মিনিটে আরে সমস্যা নেই, লাগবে না, আমি ফ্রন্ট ক্যামেরায় কমপ্লিট করতেছি ক্লাস, আমার 1 মিনিট বাকি আছে। চলো সবাই সাথে আমার পড়াই দিল। ওকে, আমি যেটা বলতেছিলাম, সবাই ঠান্ডা মাথায় নোট করি। ইনফ্লুয়েঞ্জা 1, ইনফ্লুয়েঞ্জা 1, ইনফ্লুয়েঞ্জা 1, ইনফ্লুয়েঞ্জা 1, ইনফ্লুয়েঞ্জা 1, পুষ্পক উদ্ভিদ 10, মানুষ 46, মানুষ 46, ইনফ্লুয়েঞ্জা 1, পুষ্পক উদ্ভিদ 10। এটুকু একটু মনে রাখলেই হবে, ঠিক আছে? পারবো সবাই? আমি ফুল কিনে দিছিলাম, জাস্ট আমার অ্যাক্টিং দেখো তাহলেই বুঝবা। ফুল কিনে দিছিলাম, এই যে ফুল আমার গার্লফ্রেন্ডকে দিলাম, 10 টাকা দিলাম, 10 টাকা বিনিময়ে ফুল নিলাম, ঠিক আছে? এটুকু মনে রাখলেই হবে। এরপর খেয়াল করো, লাস্ট লাইন যেটা লাগে এই অধ্যায়ের শেষ লাইন, লবণাক্ত সহিষ্ণুতা জিনের নাম PDH45, এই লাস্ট লাইনটা লাগে। লবণাক্ত সহিষ্ণুতা জিনের নাম PDH45, এই শেষ দুইটা লাইন, সবাই একটু কমেন্ট করো। আমাদের হচ্ছে এটা হচ্ছে অধ্যায়ের পড়া। লবণাক্ত সহিষ্ণুতা জিনের নাম কি? PDH45 লিখে কমেন্ট করো। এটা পুষ্পক উদ্ভিদে কয়টা ক্রোমোজোম পাওয়া যায়? এটা পুষ্পক উদ্ভিদে ক্রোমোজোম কয়টা পাওয়া যায়? মানুষের পুষ্পক উদ্ভিদে ক্রোমোজোম কয়টা? মানুষেরটা আমরা সবাই জানি 46। ই কোলাই আর ইনফ্লুয়েঞ্জা এই দুইটা এক। ই কোলাই ইনফ্লুয়েঞ্জা এক, এটা লিখে একটা কমেন্ট করো যে ভাই হ্যাঁ ই কোলাই ইনফ্লুয়েঞ্জা এক। আর এটা লিখে কমেন্ট করো লবণাক্ত সহিষ্ণুতা জিন
PDH 45, এটা আমরা সবাই জানি। এই হচ্ছে আমাদের এই অধ্যায়ে পড়ানো। আজকের ক্লাসের অ্যাম্বিয়েন্স নিয়ে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি। শুরু থেকে এই পর্যন্ত কোনো ইস্যু ছিল না এবং আমি অনেক কাজ করতেছি, এটা নিয়ে কন্টিনিউয়াস রিসার্চ করতেছি। মেডিকোর সাথে কথা বলছি একাধিকবার, মেডিকোর যারা চালায় ঢাকা সেন্ট্রাল ব্রাঞ্চ, যে তারা কিভাবে করছে। তারা বলছে যে ক্লাস 50 মিনিট হয়, 5 মিনিট ব্লার হয়, কিছু করার নেই। এখানে বলছে যে হবেই, এটা হবেই, 1-2 মিনিট ছেলে মেয়ে ব্লার করবে, তারপরে আবার ক্লাস হবে। আবার হচ্ছে ইভেন কালকে আমি 10 মিনিট স্কুলের ক্লাস দেখতেছি, দেখে ওখানে ব্লার হচ্ছে। সেখানে আমি তো গরিব, আমার ভাষা আলাদা। হচ্ছে এই কারণে বললাম যে হচ্ছে এটা বলার কিছু নেই। সবাই ক্লাসে ছিল, ফুল টাইম এমবিএস মেইনটেইন করছে, আমাদের প্রতি আমি কৃতজ্ঞ। পুষ্পকদ্ভিদে কমেন্ট সংখ্যা 10টা, অনেকে কমেন্ট করছে, ধন্যবাদ। ইকোলাই একটা লিখে অনেকে কমেন্ট করছে। লবণাক্ত সহিষ্ণুতা দিন PDH 45 অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের এই অ্যাটেন্ডেন্সটাই আমার এত ভালো লাগে, এটা দিয়ে আমি অনুপ্রেরণা পাই যে সবাই ইনশাআল্লাহ ক্লাস করার চেষ্টা করে। যারা চেষ্টা করছো ভাই, বিশ্বাস করো প্রত্যেকে চান্স পেয়ে যাবা। যে পরিমাণ বলবার পোলাপান লাইফ টাইমে চান্স পাইছে, তোমরা তাদের কাছে কিচ্ছু না, তোমরা যথেষ্ট ব্রিলিয়ান্ট, তোমরা ইনশাআল্লাহ পারবা। সবার জন্য দোয়া রাখি। আজকে ক্যান্ডিডেটের রিভিউ আছে, সবাই সিরিয়াসলি দিবা, নট এ সিঙ্গেল পারসন অ্যাবসেন্ট থাকবা না ইনশাআল্লাহ। সবার সাথে ইনশাআল্লাহ দেখা হচ্ছে আজকে। আবার হচ্ছে আগামী দিন লাইভ ক্লাসে সিয়াম ভাই আসতেছে শুক্রবার, সবাই সিয়াম ভাই ক্লাসে আগামীকাল জয়েন করবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, তোমাদের জন্য অবশ্যই আমার দোয়া থাকলো। ইনশাআল্লাহ আমাদের সবার দেখা হবে বিজয়। বিদায়। হাসবো? সবাই শেষে লাভ দিয়ে দিয়ে চলে যাবা, ঠিক আছে? বিদায় নিচ্ছি না, এটা ভালোবাসা দিয়ে যাবা সবাই। বিটা